মানে বাঙালি হিন্দি ভাষী শুনলে একটু একটু কেমন কেমন করে, ঠিক আছে করে। সে ভাইজাগের কাণ্ড মানে 2019-এ গেছিলাম, ঠিক আছে। আমরা তো গেছিলাম হচ্ছে 24 তারিখ না 25 তারিখ, 25শে ডিসেম্বর। হ্যাঁ 25শে ডিসেম্বর গেছি, আর 31শে ডিসেম্বর রাতে ট্রেন ছিল। একদম গরম নেই, এই ঠান্ডা নেই, একদম গরমকাল চলে যেরকম। হ্যাঁ তো মানে তোমার না তখন কিন্তু ছিল আমাদের সময়, তখন 2019-এ কিন্তু ঠান্ডা ছিল মোটামুটি। 25শে ডিসেম্বর এই তো 24শে ডিসেম্বর মানে দিনের বেলা কিছু পড়তে হতো না, বাট রাতের বেলা পড়তে হতো জ্যাকেট। হালকা ছিল, ঠিক আছে। তো 31 তারিখ রাতে ট্রেন, রাতে 10:30টার সময় ট্রেন রাতে। তো ফেরার কথা সেদিন 31 তারিখ। এবার ট্রেন কি হয়েছে, করমণ্ডল এক্সপ্রেস। এবার ট্রেন হচ্ছে লেট। ওই দিক থেকে বার হয়, ওটা দিঘি হয়ে যাবে না না না, ওই এর দিকে যাই, চেন্নাই করমণ্ডল। করমণ্ডল অনেকগুলো আছে, ঠিক আছে। হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, ঠিক আছে। তো এবার ওই করমণ্ডল এক্সপ্রেস তো চেন্নাই থেকে ছাড়তে লেট, দেখ মানে যা খবর পেলাম পরের দিন সকালে ট্রেন আসবে, ঠিক আছে। মানে এতটাই লেট ট্রেন, মানে মাঝখানে কোনো একটা ব্রিজ টাইপের কিছু একটা ভেঙে গেছে, ঠিক আছে। ফলে ট্রেনটা অনেক মানে ঘুরে ঘুরে আসছে। এবার কি হয়েছে, তো কি করবো, সেদিন তো রাতে থাকার কথা নাই, হোটেল তো সব কিছু নেওয়া নেই। এবার কি করা হলো, হোটেল নেওয়া হলো। আবার যে হোটেলে ছিলাম সেই হোটেলে কত নিল 25 দিচ্ছে। তো যত যে হোটেলে ছিলাম সেই হোটেলে কথা বলে সেদিন থাকা হলো, ঠিক আছে। এবার কি কাণ্ড হয়েছে, যেদিন ওই 31 তারিখে অ্যাকচুয়ালি মানে ভাইজাগে তোমার কি মানে সমুদ্র পাহাড় দুটো আছে তো। এবার প্রথম দিকে আমরা সব পাহাড় ঘুরেছি, লাস্টের দিন ওই 31 তারিখ সমুদ্রে স্নান করেছি। এবার আমার একটা বন্ধু, ঠিক আছে, যে মেইনলি ট্রেন সব বুক করেছিল আর কি, সে কি হচ্ছে সেদিন ওই জল মানে সমুদ্রে স্নান করতে গিয়ে আর জল খেয়ে ফেলেছে, নোনা জল দিয়ে গলা বসে গেছে তার একদম, ঠিক আছে। মানে কথাই বেরোচ্ছে না মুখ থেকে, এরকম একটা কাম। এবার 31 তারিখ রাতে তো ওখানে যা কাণ্ড দেখলাম, মানে রাত 12টার সময় সব দেখছি পুরো রাস্তার উপরে, মানে পুরো রোডের উপরে ঘুরে বেড়াচ্ছে, বোম ফাটাচ্ছে। ওখানে চেনা শোনা, আমরা তো নতুন, আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে, মানে বিশাল ব্যাপার একটা, মানে এরকম টাইপের দেখিনি কখনো। মানে আমরা বাই ডিফল্ট একটা ভালো জিনিস পেয়ে গেছি, ঠিক আছে। মানে সেদিন থাকার কথাই ছিল না 31 তারিখ রাতে। এবার পরের দিন সকালে কাণ্ড শোনো, ওই করে 12টা প্রায় 2টোর দিকে আমরা ঘুমিয়েছি, মানে বাইরে থেকে ঘুরছিলাম সব রোডে 2টোর সময় ঘুমিয়েছি, রাত 2টোর সময়। 3টের সময় ওই বন্ধুরা টয়লেট পেয়েছে, সে উঠে মোবাইলে ট্রেনে দেখেছে যে ট্রেন 4টে 4:30টার সময় ঢুকবে, সরি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে, 4:30টার সময় ছাড়বে ট্রেন, ঠিক আছে। ভোর 4:30টার সময় ট্রেন ছাড়বে। এবার তার মুখে তো কথা নেই, সে তো মানে গলা বসে গেছে পুরোটাই, মানে একদমই আওয়াজ বেরোচ্ছে না আর কি, এরকম ওর থেকেও বাজে অবস্থা আর কি, ঠিক আছে। এবার কি হয়েছে, এবার ছিল হচ্ছে 2টো রুম, টোটাল 6 জন গেছি, এই রুমে 3 জন, ওই রুমে 3 জন, ও ছিল হচ্ছে ওই রুমে। এর ওদের সব ঠেলে তুলেছে, আর আমি হচ্ছে কি আমি ঘুমিয়ে গেলে মরে যাই, ঠিক আছে। আমার তো টার্গেট ট্রেন সকাল 8টার সময় ট্রেন, আমার তাহলে 7টার সময় উঠতে হবে, অ্যালার্ম দেওয়া আছে। মানে আমি যদি মাইন্ড সেট একবার করে নিই যে এই সময় উঠবো, তার আগে উঠতে গেলে মানে বোম ফাটলে হয়তো উঠবো না, এরকম একটা ঘটনা। তো ঠেলে গালাগালি দিয়ে তুলেছে, আমি উঠেছি, ঠান্ডা তখন তো ভোর তো ঠান্ডা, বুঝতেই পারছো। এবার উঠে সঙ্গে সঙ্গে বলছি যে 4টার সময় এরকম 4:30টায় ট্রেন ছাড়বে। আমি মোবাইলটা খুলে ব্যারেজমেন্ট ট্রেন দেখে দেখছি যে ট্রেন তো 8টার সময় আসবে সকাল, ঠিক আছে। আমি আবার ঘুমিয়ে গেছি, কাউকে কিছু না বলে। আমি খালি একজনকে বললাম যে ঠিক করে টাইমটা দেখ, ভুলভাল দেখছিস। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম, ঘুমিয়ে পড়েছি। তার মধ্যে ওরা কি করেছে, একটা অটো, যেহেতু মানে সকালে যেতে হবে, কোথায় গাড়ি পাবো কি পাবো না, ট্রেন ছেড়ে গেলে তো মুশকিল ব্যাপার, অত দূরের ব্যাপার। তো একটা অটোকে ভাড়া করা ছিল, তার নাম্বার কালেক্ট করে। ওর মধ্যে তারা অটোকে ফোন করে ডেকেছে, সে ঘুমোচ্ছিল, তাকে ঘুম থেকে তুলিয়ে অটো এসছে ভোরবেলা, তখন বাজে 4টে, ঠিক আছে। আমাকে তুলিয়ে বলছে ট্রেন এখনই আসবে, আর আমি তখন আর কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, ঠিক আছে। ঘুমের ঘরে আমি না তো ড্রেস আপ করেছি, কিচ্ছু করিনি, যেমন পড়েছিলাম, শুধু জ্যাকেট চাপিয়েছি আর ব্যাগপত্র, জুতোও করিনি, জুতো হাতে ধরে আর গাড়িতে তুলিয়েছি আমাকে, ঠিক আছে। এরকম পরিস্থিতি, গাড়িতে উঠে জুতো ফুতো পরেছি। দিয়ে এবার স্টেশনে যখন নামছি তখন বাজে 4:30, মোবাইলে দেখাচ্ছে গাড়ি ছাড়বে, ঠিক আছে। আমার সেন্সও নেই যে আমার মোবাইলটা দেখি বা সামথিং কিছু একটা, কোনো ভুল ভ্রান্তি হচ্ছে বা কিছু একটা। আমি ওদের বললাম যে তোরা তাহলে ব্যাগপত্র নিয়ে আয়, আমি ব্যাগপত্র নিচ্ছি না, আমি ছুটছি, ট্রেনে উঠে যদি ট্রেন ছাড়ে চেন টানবো। আর তাছাড়া উপায় নেই তো, একবার ছেড়ে গেলে, ট্রেন যদি একবার ছেড়ে যায় তাহলে তুমি তার এত দূর থেকে জেনারেল কামরাতে আসতে পারবে না, অত দূর থেকে, ঠিক আছে। তো উঠে যে সিট নম্বর গেছি, ওখানে দেখি লোক শুয়ে আছে। কি হলো, ওদের ডেকে বলছি দাদা এটা আমাদের সিট, ওরা বলছে না আমাদের সিট,
ঠিক আছে, বাঙালি ছিল, চেন্নাই ডাক্তার দেখাতে যাচ্ছে, একটা বয়স্ক মহিলা শুয়ে আছে আমার সিটে, ঠিক আছে, সে বলছে না তোমাদের ভুল হচ্ছে, এটা আমার সিট। আর ঢুকেও দেখছি করমণ্ডল এক্সপ্রেসই লেখা, হাওড়া টু চেন্নাই, ঠিক আছে। এবার তাহলে তো নিশ্চয়ই ওটাই হবে। এবার বন্ধুরা সব এসছে, আমি তো তখন পাজেল হয়ে গেছি, মানে ওরাও যাচ্ছে না, ওরাও বলছে ওদের কাছে টিকিট আছে, ঠিক আছে, আমার কাছে টিকিট আছে, টিকিটটা ভালো করে দেখিনি, লক্ষ্যই করিনি। বন্ধুরা এসছে, যে বোবা সে গলা বসে গেছে, সে করছে, বলছে মানে ইশারা করে বোঝাচ্ছে যে ওরা চিটিং করছে আর কি, ঠিক আছে, আমাদের সিটে যাওয়ার মানে ওই জন্য চিটিং করছে, ঠিক আছে। তো আমি তো দেখছি এ তো মহা মুশকিল কাণ্ড আর কি, মানে এ তো মারপিট লেগে যাওয়া কাণ্ড। আমি ঠিক আছে তোরা মালপত্রে যা আছে ট্রেন তোল, আমি ছুটছি ইনকোয়ারিতে, যদি ট্রেন ছাড়ে ট্রেন টানবি, আমি এসে উঠছি। তারপরে আমি ছুটেছি ইনকোয়ারিতে, ততক্ষণে আমি ওর কাছ থেকে টিকিটটা নিয়েছি, কালেক্ট করেছি। ছুটে যাওয়ার সময় আমার কি মনে হলো যে ওই ডিসপ্লে থাকে না, ডিসপ্লেতে আমি দেখে তো ডিসপ্লেতে নাম্বারটা কি দেখাচ্ছে ট্রেনের, ঠিক আছে। আমি দাঁড়িয়ে দেখি না, ভাবছি মানে ব্যাপারটা হচ্ছে এত দূরের ঘটনা, ভুল দেখে ফেললে ইনকে যদি ভুল হয়ে যায় তাহলে তো পুরো কাণ্ড হয়ে যাবে, ঠিক আছে। আমি মেলাচ্ছি, মানে পাই টু পাই প্রত্যেকটা নাম্বার মেলাচ্ছি, দেখছি লাস্ট ডিজিটটা চেঞ্জ আছে, আমি তাও আবার মেলাচ্ছি, মানে 4-5 মেলাচ্ছি, ঠিক আছে। আমি দাঁড়িয়ে আছি, স্টিল না ওখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার ততক্ষণ ওই যে গলা বসে গেছে সে ছুটি ছুটে আসছে, ঠিক আছে। এবার তাকে ওই ছোটা দেখে পুলিশ ধরেছে তাকে, ঠিক আছে, বলছে ছুটছে কেন, ঠিক আছে। প্রথমে তো ওই মানে ওখানকার ভাষায় কিছু একটা বললো, সে বুঝতে পারেনি, সে তারপরে ওই হিন্দিতে বললো ওই ছুটছো কেন, তো সে তার কথা মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, সে করছে, পুলিশ ভাবছে বোবা। আমি ওখানে দাঁড়িয়ে, আর ওই সিচুয়েশনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম্বার মেলাচ্ছি, আর ওদের কাণ্ড আমার কানে আসছে, মানে আমি হাসবো নাকি কাঁদবো নাকি কি করবো বুঝতে পারছি না। তারপরে দেখলাম যে না, ট্রেনটা গন্ডগোল হচ্ছে, এটা হচ্ছে কলকাতা টু চেন্নাই যাচ্ছে এটা, ঠিক আছে, আর চেন্নাই টু কলকাতা আমরা ব্যাক করবো, ঠিক আছে, উল্টো ট্রেন দেখে ফেলেছে, ঠিক আছে। এবার কি করেছে, মানে উল্টো ট্রেনও দেখেছে, সে ট্রেন ঠিক দেখেছে, কি কি ভুলটা করেছে আমি বলছি পরে, মানে পরে এগুলো থেকে শিক্ষা হবে পরে পরবর্তীকালে। এবার কি হয়েছে, আমি দেখছি যে আমি যদি না যাই তো পুলিশ তো ওকে ছাড়বে না, মোটামুটি সে বোঝাতে পারছে না, গিয়ে তারপর পুলিশের সাথে কথা বলে বোঝালাম, ইনকোয়ারিতে গেলাম, ইনকোয়ারিতে বললে এটা এই ট্রেন, তারপর ওদের ফোন করলাম, ওরা সব ব্যাগ নামাচ্ছে, ততক্ষণে ট্রেন ছাড়বো অবস্থা, হর্ন মেরে দিয়েছে, ঠিক আছে, কোনো মতে মানে চেন টানতে হয়নি, মোটামুটি ব্যাগ নামানো হয়েছে ওখানে। এবার নামানোর পর তখন যখন দেখলাম যে ট্রেনটা সেই 8টার সময় আসবে, ঠিক আছে, ঘুমটা নষ্ট সব কিছু, তখন এতটা রাগ উঠছে আমার যে আমি সবে 1 ঘন্টা ঘুমিয়েছি আমি হোটেলে, ঠিক আছে। এবার কাণ্ড হয়েছে, ওর কাণ্ডটা কি করেছে, ওর চেন্নাই টু কলকাতা ট্রেনই দেখেছে, আর হোয়ার ইজ মাই ট্রেনে দেখবে তুমি যদি মানে ক্লিক করো যে মানে আই এম ইন দ্য ট্রেন বলে একটা অপশন থাকে না, ওটাই যদি ক্লিক করো তুমি যেখানে ট্রেন ওখানে দেখাবে। এবার আমাদের হোটেল ছিল হচ্ছে স্টেশন থেকে খুব একটা দূরে নয়, ফলে ও ওইটা ক্লিক করাতে ওর ট্রেনটা ওখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে কাণ্ড। দিয়ে লাস্ট পর্যন্ত ওই তোমার ওয়েটিং রুমে গামছা বেঁধে শুয়ে কি করবে, আর টেকা যাচ্ছে, বসে বসে থেকেও তো টেকা যাচ্ছে না, ঠিক আছে। দিয়ে তারপরে দিয়ে ট্রেনে উঠে যখন এই গল্প হচ্ছে, ঠিক আছে, ততক্ষণে ওর গলা একটু ঠিকঠাক হয়েছে মোটামুটি। তো হাসতে হাসতে লুটালুটি, আমাদের পাশের যে মানে 6 জন তো, মানে পুরো সেটটা হয়ে গেছে, একটা পুরো মানে 4-3 থাকে তো সেটটা হয়ে গেছে। পাশের যে ছিল সে তারাও গল্প শুনে তারাও এখানে এসে হাসি, মানে লুটালুটি খাচ্ছে, এই হচ্ছে কাণ্ড। ভাই যাক, যাই হোক, কি আর করা যাবে। তো এইরকম ভুল করে দিও না কখনো ঘুরতে গিয়ে। চলো শুরু করা যাক। কম্পিউটার হলো, ঘুরতেই হয়ে যাচ্ছি। হ্যাঁ যাবে, এখন ঘোরার টাইম আসেনি তো। আমি মানে মাস্টার ডিগ্রির আগে পর্যন্ত জীবনে কোনোদিন ঘুরিনি, আর মাস্টার ডিগ্রির পর থেকে যা শুরু হয়েছে প্রতি বছরে মিনিমাম একটা তো হয়ই, 2-3টাও হয়ে যায়, ঠিক আছে। তো আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো ভালো করে। চলো স্যার ওই ডেটটা ঠিক করুন না, ওই অর্পণ স্যারের পড়ার তারপরে অর্পণ স্যারের পড়ানোর ডেট ছিল, আপনার ডেটগুলো ক্লিয়ার হচ্ছে না, আমার তো বুঝেই যাচ্ছে কোনদিন কোনটা আমি কোনদিন পড়াবেন করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি দাদা। আর ওইবারে টাইমটা চেঞ্জ করে দেবেন। সেটাই স্যার, সকালে করে কেউ যায় না, আপনারাও যান না, বলছি দেখো চল আচ্ছা
কত হয়েছিল সাবসিকোয়েন্স? ছোট একটা চলে হ্যাঁ, না। সব। লিমিট অফ সাবসিকুয়েন্স ওদের এইদিকেই চলে না রাইটের দিকে লিমিট কি বলে আমার তো দোকানে সব চলে। লিমিট অফ সাবসিকোয়েন্স তোর দোকানে চলে কারণ তুই দোকানদার এই তুই সরি হ্যাঁ দোকানদার তো আমার দোকানে সব চলে। সেটা চলে হ্যাঁ। এখানে চলে না রে আমাদের বাড়ি চলে না দোকানদার আমি দোকানেই থাকি না, মা থাকে, বাবা থাকে। দোকানে আমার গল্প কিছুই লিমিট অফ সাবসিকোয়েন্স স্যার আপনি ওটা সামারাইজ করে দেবেন বলেছিলেন সেট সি হার্ডের লিমিটটা হওয়ার পর লিমিট ও পয়েন্ট। আচ্ছা আচ্ছা হ্যাঁ লিমিট হয়ে গেছে না তোমাদের? আমি তো ভুলে গেছি ওই পয়সা সেটা অন্যান্য পয়সা আমি ফেলে থাকবে ওটা বলবে তো আগে ওইটা একটু সামারাইজ করে দিন, তারপরে এটা থেকেই শুরু করবো। কিছু বলবে সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলো। হ্যাঁ সাবসিকুয়েন্স সাবস্টিটিউশন লিমিটটা পড়াবে না, আপনি বলেছিলেন সেট সি হার্ডের ওটা লিমিট পয়েন্ট পর্যন্ত হয়ে গেছে, ওটা পড়াবে না ওটা তো বলবো, ওটা তো এক্সট্রা জিনিস, ওটা তোমার কনসেপ্টের জন্য। দেখি খাতাটা দেখি একটু। খাতাটা এই মুদ্রা এই বলছো every subsequence or monotonic sequence is monotonic, তাই তো? স্যার মাইক অফ করা। ও মাইক অফ করে, আচ্ছা শোনাচ্ছে, এবার শোনাচ্ছে? ঠিক আছে এনাও। নেক্সট থিওরাম দেখো, থিওরাম দেখো। লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn be a monotonic increasing sequence, be a monotonic increasing sequence having a monotonic increasing sequence having a convergent subsequence, having a convergent subsequence, ঠিক আছে? স্যার এই লিমিটটা একটু বলে দিন না, আগে তুমি ভুলে গেছি বাবা। কোনটা? এই সাবস্টিটিউশন লিমিটটা আমি বলছি, ঠিক আছে? having a convergent subsequence with limit L, with limit L, ঠিক আছে? then second ব্র্যাকেটের মধ্যে xn, second ব্র্যাকেটের মধ্যে xn is also converged to L, is also converged to L. স্যার আপনি আগে কোনো ভিডিও আপলোড করা করে দেবো, এই এক দুটোর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? কনভার্ট টু কি কাণ্ড হলো দেখো, আমি যখন প্রথম সাবসিকোয়েন্স পড়াচ্ছিলাম, সাবসিকোয়েন্সের লিমিটেড যখন কাণ্ড কারখানা হচ্ছিল, তখন কি বলেছিলাম যে একটা সিকোয়েন্সের সাবসিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হতেও পারে নাও হতে পারে। যেমন এক্সাম্পল দিয়েছিলাম কেমন, xn = -1 হোল টু দি পাওয়ার n, তাই না? যেখানে n বিলংস টু n, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে এই সিকোয়েন্সটা দুটো সাবসিকোয়েন্স আছে, x to n যেটা হচ্ছে কত 1 ফর অল n এর জন্য, আর x to n - 1 সমান কত -1, যেমন এটা কনভার্জ টু 1, এটাও কনভার্জ টু -1, ঠিক আছে? তাহলে সাবসিকোয়েন্সের লিমিট দেখে আমরা মেইন সিকোয়েন্সটার লিমিট এক্সিস্ট করবে কি করবে না সেটা ডাইরেক্টলি ক্লেম করতে পারছিলাম না, কিন্তু ক্লেম করতে পারছিলাম কখন, যদি সমস্ত সাবসিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করে এবং সবাই যদি সমান হয়। যদি এটাও 1 হতো এটাও 1 হতো তাহলে বলতাম এটা কনভার্জেন্ট, তাই না? পড়েছিলাম তো, ঠিক আছে? এখন এই থিওরামটা যেটা বললো, এই থিওরামটা কি বলছে, এখানে বলছে যে xn সিকোয়েন্সটা কি আছে, এই xn সিকোয়েন্সটা এটা ইনক্রিজিং সিকোয়েন্স আছে, মোটো ইনক্রিজিং সিকোয়েন্স আছে, এবং বলছে এর একটা সাবসিকোয়েন্স আছে xrn, বলছে এই সাবসিকোয়েন্সটা কনভার্জ টু সামথিং l, একটা সাবসিকোয়েন্স, আমি সবাইকে দেখছি না কিন্তু এখানে এর একটা সাবসিকোয়েন্স এটা কনভার্জ টু l। তাহলে বলছে এই দুটো থেকে ইমপ্লাই করব কি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn ও কনভার্জ হবে এবং কনভার্জ টু l হবে,
ঠিক আছে? তাহলে যেটা আমার প্রবলেম ছিল যে একটা সাবসিকোয়েন্স কনভার্ট করছে বলে মেন সিকোয়েন্সটা কনভার্ট করবে কি করবে না সেটা ডিসকাশনটা যদি আমার কমপ্লিট করতে হয় তাহলে সিকোয়েন্সটাকে মনোটোনিক ইনক্রিজিং হতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? বা ডিক্রিজিং হতে হবে, ঠিক আছে? এই সেম থিওরেম আমরা পরে করব, যেটা বাড়ির কাছে থাকবে। এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে একটা সিকোয়েন্সের কনভার্জেন্ট, একটা সাবসিকোয়েন্সকে কনভার্জেন্ট দেখেও আমরা ক্লেম করতে পারি যে মেন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। তার জন্য কি দরকার, কি ক্রাইটেরিয়া দরকার? সিকোয়েন্সটাকে মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হতে হবে, ঠিক আছে? যদি অন্য সাবসিকোয়েন্স থাকতো, হ্যাঁ, অন্য সাবজেক্ট আছে। দেখো ব্যাপারটা হচ্ছে যে এই আমি দেখলাম একটা সিকোয়েন্সকে, এটা যেহেতু কনভার্জেন্ট হচ্ছে তাহলে এর আর বাদবাকি সাবসিকোয়েন্স গুলোও তাহলে কনভার্জেন্টই হবে। আমরা তো এটাও থিওরেম পড়েছিলাম যে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট, হ্যাঁ হ্যাঁ, তাহলে বাদবাকি আর যে সাবসিকোয়েন্স গুলো আছে তারাও সেই এলেই কনভার্ট করবে। তো আমার সেটা দেখে লাভ নেই। তো আমি চাইছি কি চাইছি এখন, আমি চাইছি যে এত মাথা আমি খাটাতে পারবো না, আমি একটা সাবসিকোয়েন্সকে দেখবো সেটা লিমিট এক্সিস্ট করছে, সেখান থেকে আমি ক্লেম করতে চাইছি মেন সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করছে। কিন্তু সেটা হবে কখন? যদি মোটো ইনক্রিজিং বা ডিক্রিজিং হয়, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার? তাহলে এটাই দেখবো, প্রুফ শুরু করো। লেখো লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xrn, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xrn be a convergent subsequence, be a convergent subsequence, be a convergent subsequence of, be a convergent subsequence of second ব্র্যাকেটের মধ্যে xn, ঠিক আছে? such that, যেহেতু কনভার্জেন্ট বললাম তাহলে লিমিট এক্সিস্ট করবে, such that limit n tends to infinity xrn সমান হচ্ছে l। ঠিক আছে? এটা ধরলাম। আমার টার্গেট কি? we have to show that xn equals to l, limit of xn equals to l. we have to show that limit n tends to infinity xn equals to, আচ্ছা xn এর কথা কি লিখলাম? লিখেছি, ঠিক আছে ঠিক আছে। এখন আমার কাছে অস্ত্র কি কি আছে? মোটো ইনক্রিজিং আছে আর একটা অস্ত্র এটা আছে, তাই না? তাহলে দুটো ডেফিনিশন আমি লাগাবো তাহলে এখন। তাহলে লেখো since সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn is monotonic increasing, since সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn is monotonic increasing, আর আমরা কি জানি এর আগে থিওরেম কি পড়েছিলাম? কোন সিকোয়েন্স যদি মনোটোনিক হয় তাহলে তার সাবসিকোয়েন্সও মনোটোনিক হবে। তাহলে একটা সিকোয়েন্স যদি মোটো ইনক্রিজিং হয় তাহলে তার সাবসিকোয়েন্স মোটো ডিক্রিজিং না ইনক্রিজিং? কি বললে? তুমি ডিক্রিজিং বললেন তো। ইনক্রিজিং বলেছে, তাহলে ইনক্রিজিং হবে। ইনক্রিজিং হবে, হ্যাঁ। তাহলে since সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn is moto increasing, তাহলে শো আমাদের শো কি বলতে পারি তাহলে? বলো xrn is also monotonic increasing, xrn is also monotonic increasing, ঠিক আছে? এবার দেখো একটা কথা হয়েছিল আবার আগের দিন, মানে আগের দিন বলতে মানে এর আগের চ্যাপ্টারে কথা হয়েছিল যে একটা সিকোয়েন্স যদি মোটো ইনক্রিজিং হয় আর সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা বাউন্ডেড হবে। কথা হয়েছিল তো? আর মোটো ডিক্রিজিং কনভার্জেন্ট হলে বাউন্ডেড বিলো হবে, তাই না? তাহলে এই দেখো এই যে সাবসিকোয়েন্সটা পেলাম, এই সাবসিকোয়েন্সটা দুটো বস্তু পেয়েছি এর উপরে। কি পেয়েছি? একটা কনভার্জেন্ট আর একটা হচ্ছে মোটো ইনক্রিজিং। তাহলে সেখান থেকে কি ক্লেম করতে পারি যে এটা বাউন্ডেড আছে। তাহলে কমা দিয়ে লিখবে সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xrn, সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xrn is bounded above, is bounded above, তাই না? এই তিনটে বস্তুর মধ্যে একটা হচ্ছে কনভার্জেন্ট আর একটা হচ্ছে বাউন্ডেড above or below, আর তার সঙ্গে হচ্ছে কি ইনক্রিজিং or ডিক্রিজিং। এই তিনটে ঘটনার মধ্যে যে কোনো দুটো ঘটনা যদি ঘটে তাহলে আরেকটা ঘটনা ঘটতে বাধ্য,
ঠিক আছে, আরেকটা ঘটনা ঘটতে বাধ্য মোটামুটি, ঠিক আছে, বিশেষ করে এই দুটোর মধ্যে কনভার্জেন্ট এবং বাউন্ডেড অ্যাবাভ না, ভুল বলছি, এক সেকেন্ড, মোটো ইনক্রিজিং ডিক্রিজিংটা সবসময় বলতে পারবো না, ক্লেম করতে পারবো না, মনোটনিক হতেই হবে, সিকোয়েন্সটাই মোটো ইনক্রিজিং বা মোটো ডিক্রিজিং হতেই হবে, ঠিক আছে, তার সঙ্গে এই দুটোর মধ্যে যে কোনো একটা কাণ্ড যদি ঘটে তাহলে আরেকটা করতে বাধ্য, যেমন মোটো ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ কনভার্জেন্ট, ঠিক আছে, কনভার্জেন্ট মোটো ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ, মোটো ডিক্রিজিং বাউন্ডেড বিলো কনভার্জেন্ট, কনভার্জেন্ট বাউন্ডেড কনভার্জেন্ট মোটো ডিক্রিজিং বাউন্ডেড বিলো, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, ক্লিয়ার? তাহলে এখন আমার টার্গেট কি হবে বলো, আমার টার্গেট কি, আমার কি প্রুভ করতে চাইছি, আমি তো প্রুভ করতে চাইছি এটা, মানে xnটা কনভার্জেন্ট, এটা দেখাতে চাইছি ফার্স্ট, তাহলে xn যদি কনভার্জেন্ট হতো তাহলে xn তো মোটো ইনক্রিজিং আছেই অলরেডি, আমি যদি কোনো ভাবে এটা এস্টাবলিশ করতে পারি যে xnটা বাউন্ডেড অ্যাবাভ, তাহলে তো কনভার্জেন্ট পেয়ে যাবো আমি, তাই না? তাহলে এখন আমার টার্গেট কি, xn কে বাউন্ডেড দেখানো, ক্লিয়ার? তাহলে লেখো we shall now show that second ব্যাগের মধ্যে xn is bounded above, second ব্যাগের মধ্যে xn is bounded above, ক্লিয়ার? ঠিক আছে, এবার ওই করব একটু গাজন, আমি ধরে নেবো যে না বাউন্ডেড অ্যাবাভ নয়, তাহলে কিছু কন্ট্রাডিকশন আসবে, তাহলে ইফ পসিবল লেট, আচ্ছা বাউন্ডেড অ্যাবাভ নয় মানে কি বাউন্ডেড বিলো? না, বাউন্ডেড অ্যাবাভ নয় মানে বাউন্ডেড বিলো হতে পারে নাও হতে পারে, ঠিক আছে, ইফ পসিবল লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn is unbounded above, ঠিক আছে, ডট, তাহলে আনবাউন্ডেড অ্যাবাভ মানে কি কি বলতে পারি, একটা সিকোয়েন্স এই xn এটাকে বলা হলো আনবাউন্ডেড অ্যাবাভ, এর মানে কি, এর মানে তাহলে আমি বাউন্ডেড অ্যাবাভ কখন বলি, যে একটা ফিক্সড একটা নাম্বার পাবো যার থেকে সবাই ছোট হবে, প্রত্যেকটা xn ছোট হবে, তাহলে আনবাউন্ডেড অ্যাবাভ মানে কি, তাহলে এমন কোন নাম্বার পাবো না যার থেকে সবাই ছোট হবে, তার মানে কি এমন কোন নাম্বার পাবো না বলছি আমি, তার মানে কি যদি যে কোনো নাম্বার আমি যদি কনসিডার করি তার থেকেও বড় কাউকে পাবো একটা, ঠিক আছে, তাহলে নিচে লেখো, তাহলে so for each pre-assigned positive number capital G হচ্ছে ব্র্যাকেটে লিখবে however large, তাই না, যেহেতু আনবাউন্ডেড অ্যাবাভ চেক করছি তাহলে আমি যত ইচ্ছা বড় নেবো তার মানে, তাই না, ব্র্যাকেটে লিখবে however large, কমা দিয়ে there exist a positive integer, there exist কেমন করে লিখে, এই তো there exist ভুলে গেলে হবে, এটা অ্যানালিসিস, there exist কে a positive integer k such that কি ছিল, xk is greater than g, এগুলো সব লেখা ছিল, এগুলো সব ডিসকাস করে দিয়েছিলাম আগে, তাই না, একটু পড়তে হবে, অ্যানালিসিস হচ্ছে এমন একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে প্রচুর রাগী, ঠিক আছে, একদিন মুখ দেখাবে না তো পরের দিন রাগ করে পালিয়ে যাবে, ওই জন্যই তো শুধু আপনার কাছেই টিকে আছে, হ্যাঁ ওই জন্যই শুধু আপনার কাছেই টিকে ওই আছে। জন্য আমাকে ঠিক আছে, বাদুই খাবার ব্রেকআপ হয়ে যাবে, আচ্ছা যাই হোক, তাহলে একটু প্রতিদিন একটু খোলো, হালকা হালকা একটু খোলো তাহলেই হবে, ঠিক আছে, আর তার সঙ্গে কনসেপ্টটা ক্লিয়ার দরকার, বাদবাকিদের নাম্বার হু করে উঠছে, 65 মানে ফুল, মানে আগে যখন 65 পরীক্ষা হতো 65ও পেয়েছে ছেলেগুলো, ঠিক আছে, 64 62 হামেশাই, ঠিক আছে, তো এইটা ভেবো না যে নাম্বার পাবো না, খালি করতে কি হবে, রেগুলার একটু মুখ দেখাতে হবে যেটা আমি আছি তোর সঙ্গে, ঠিক আছে, আর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, মুখ দেখাতে হবে কাদের মুখ দেখাতে হবে, না না প্রতিদিন যে মুখ দেখাতে বলছি আমি লিখতে বলছি না প্রতিদিন, অ্যাটলিস্ট প্রতিদিন লেখার দরকার নেই, হ্যাঁ না ভিডিও দেখার দরকার নেই, ভিডিও তো মনে পড়ে যাবে, তুমি যদি প্রতিদিন একবার করে খাতা করো তোমার এই গল্পগুলো অটোমেটিকলি মনে পড়ে যাবে, ঠিক আছে, পড়তে বসলেই দেখবে হাসি পাবে, ঠিক আছে, মুখ দেখা যাবে কাদের, ডেফিনেশনকে আর হচ্ছে স্টেটমেন্ট, থিওরেম স্টেটমেন্টকে, ঠিক আছে, আর যেগুলো এই মানে এক্সাম্পলগুলো আছে, মানে যেমন ধরো এই একটু আগে বললাম যে মানে কনভার্স ইজ নট ট্রু, তার করসপন্ডিং যে এক্সাম্পল ওদের একটু মুখ দেখাতে হবে, ঠিক আছে, প্রতিদিন ওইটা দেখাতে পারলে তোমার দেখবে একদম কনসেপ্ট ঝরঝরে, আর বাদবাকি থিওরেম দেখো, থিওরেমের প্রুফ তো তুমি আজকে করবে কালকে পরীক্ষা না হবে, এই তো সাধারণ বিষয়,
তারপরের দিন ভুলে যাবে, এটা আলাদা বিষয়। মেন বিষয় হচ্ছে কি ডেফিনেশন আর স্টেটমেন্ট, এটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? আর ওখান থেকেই তোমার কনসেপ্টটা বিল্ড হবে। আচ্ছা কি হলো তাহলে, কি বললাম x কে গ্রেটার দেন জি পেয়েছি। এবার ভাবো কি ছিল আমার কাছে, x এনটা মনোটোনিক ইনক্রিজিং ছিল, তাহলে x কে যদি g এর থেকে বড় হয় তাহলে x কে প্লাস 1 কি হবে, x কে থেকেও তো বড় হবে, কারণ মনোটোনিক ইনক্রিজিং এর কনসেপ্ট কি ছিল যে xn প্লাস 1 ইজ গ্রেটার দেন xn, তাই না? তাহলে সিন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn ইজ মনোটোনিক ইনক্রিজিং আমাদের শো কি হবে তাহলে, g less than xk plus 1 less than ... ঠিক আছে? আচ্ছা এখানে লেস দ্যান না, লেস দ্যান ইকুয়ালস টু দেব এগুলোতে, কারণ আমাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং তো বলেনি, বলেছে কি শুধু ইনক্রিজিং, তার মানে লেস দ্যান ইকুয়ালস টু। আর তার মানে এখান থেকে কি পাচ্ছি যে xn is greater than g for all n greater than equals to k। আর্কিমিডিয়ান তো হয়ে গেছে, ডিডাকশন হয়ে গেছে 5টা, আচ্ছা আর্কিমিডিয়ান ডিডাকশন, তাই না? সে 5টা ছিল তো, যে কোনো পজিটিভ নাম্বারের থেকে বড় একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাওয়া যাবে, এরকম টাইপ ছিল না, 5খানা ছিল। তাহলে এবার ভাবো, এবার এই জিনিসটা আমি পেয়েছি, আমার দরকার কি কন্ট্রাডিকশন, তাহলে কন্ট্রাডিকশন কে দাঁড়াবে? তাহলে আমার মাথায় প্রশ্ন আসতে পারে, মাথায় যেটা বুদ্ধি খেলছে সেটা হচ্ছে xn যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই xrnটাও আনবাউন্ডেড অ্যাবাভ, কারণ সাবসিকোয়েন্স ধরবো তো কি, সাবসিকোয়েন্স কাউন্ট করে ধরতে বলেছিলাম, ওই যে লাফিয়ে মানে ধরো আমি হেঁটে যাচ্ছি, ডান পা বাম পা ডান পা সব করছি, এবার দেখা গেল বাম পা ফেলছি না, শুধু ডান পা লাফিয়ে যাচ্ছি, তা আলটিমেটলি তো এই xn এর এলিমেন্ট গুলো নিয়ে কালেক্ট করেই তো করছি। এখানে কি দেখলাম যে x কে এর পর থেকে বাকি সবাই বড় হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে এই সাবসিকোয়েন্সের কোনো না কোনো এলিমেন্ট তো ঢুকে আছে, সেটাও তাহলে জি এর থেকে বড় হওয়া উচিত। আর যখন জি এর থেকে বড় হবে, যেটা তো হবে লার্জ একটা যে কোনো নাম্বার ধরেছিলাম, তার মানে xrnটা আনবাউন্ডেড হয়ে যাবে। বাট কথা হয়েছিল কি xrnটা বাউন্ডেড, ওখানে ঝামেলা চলে আসবে, বুঝা গেল? এই হচ্ছে ঘটনা। তাহলে এবার ওই কথাটাকে একটু গুছিয়ে গেছে। এবার কথা হচ্ছে যে এই যে k বা n, এই যে k এর থেকে বড় একটা এই rn টাইপের এলিমেন্ট পাবো, সেই গ্যারান্টিটা আমাকে দিতে হবে। এবার সেই গ্যারান্টিটা দেব কি করে, এই rnটা কেমন সিকোয়েন্স বলো, এই যে rn, এই যে সাব সিকোয়েন্স ধরেছি তার জন্য এই rn সিকোয়েন্সটা কেমন সিকোয়েন্স, স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস। তো এটা যদি সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার হয় এবং স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়, তাহলে r1 এর থেকে r2 বড়, r2 থেকে r3 বড়, r3 থেকে r4 বড়, এবং এটা চলতে থাকবে ইনফাইনাইট অবধি। তাহলে কোথাও না কোথাও এই k এর থেকে বড় একটা নাম্বার পাবো, তার মানে k এর থেকে বড় একটা অবভিয়াসলি rp বা rj বা সামথিং কিছু একটা কোথাও একটা পাবো, ঠিক আছে? এবং সেটা যখন বড় হবে তাহলে rp এর থেকে rp+1 ও বড় হবে, ডটটা চলবে, তাহলে সেটা কথা rk এর থেকে rn, যেখানে n > p, এই কন্ডিশনটা তাহলে স্যাটিসফাই করবে ফর অল এর জন্য, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এইটা পেয়ে গেলে বাদবাকিটা ইজি ব্যাপার, নরমাল ব্যাপার। এবার কথা হচ্ছে এর গ্যারান্টিটা কে দেবে? এই যে k এর থেকে বড় rp পাবো সেটা আমি ফিল করতে পারছি না, পাবো কেন, r1 r2 r3 বাড়ছে আস্তে আস্তে, তাহলে কোনো একটা সার্টেন টাইম পর k ক্রস করবে, এটা বুঝতে পারছি, বাট গ্যারান্টি এটা তো ফিল করছি, বাট ফিল করলে তো হবে না, ম্যাথ বলে লজিক দাও, তাহলে গ্যারান্টি কে দেবে? হ্যাঁ কোনটা? দেখো বাড়িতে পরিবারে যদি কারো মানে প্রবলেম হয় কিছু, মানে যদি কিছু ভাবছো যে মানে কিছু করতে পারে, বুঝতে পারছি না কি করা উচিত আমার, তাহলে যাও কার কাছে? দাদুর কাছে, দাদু দিদার কাছে, যদি থাকে টিকে থাকে আর কি। তো আমি এমনি আর্কিমিডিয়ানকে দাদু বলে ডাকি না, ঠিক আছে? তার কারণ আছে, ঠিক আছে? যেখানে নাম্বার, এই যে নাম্বার নিয়ে খেলা, যখনই দেখবে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, সবসময় মনে করবে কাকে? দাদুকে, ঠিক আছে? তো আর্কিমিডিয়ান দাদু এই গ্যারান্টি দেবে। এবার গ্যারান্টি কে দেবে? ডিডাকশন থেকে। আর্কিমিডিয়ান ডিডাকশন কি বলেছে? যে কোনো আর্কিমিডিয়ান ডিডাকশন বলেছিল যে কোনো পজিটিভ নাম্বারের থেকে বড়, ইন্টিজার নয়, যে কোনো পজিটিভ নাম্বার মানে সেটা ইন্টিজার হতে পারে, সেটা না রিয়েল নাম্বার হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো পজিটিভ নাম্বারের থেকে বড় ন্যাচারাল নাম্বার অবশ্যই খুঁজে পাবে,
তাই না? প্রপার্টিও বলেছিল, ওয়েল অর্ডারিং প্রপার্টি। ওয়েল অর্ডারিং প্রপার্টি না, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল তো আলাদা কিছু বলেছিল। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বলেছিল যে কোনো ন্যাচারাল নাম্বারের সাবসেট যদি আমি কনসিডার করি তাহলে তার একটা লিস্ট এলিমেন্ট থাকবে, মানে ছোট এলিমেন্ট পাবো, তাই না? এই তো ওয়েল অর্ডার্ড নামেই তো সবকিছু বলে দিচ্ছে। ওয়েল অর্ডার্ড, অর্ডার্ড মানে কি? তার মানে সাজাতে পারবো আমি যে কোনো সেট যদি আমি কনসিডার করি তাকে সাজাতে পারবো 1 2 3 4 পর পর। 1 2 পর পর না থাকলেও 2 5 8 12 5000 এরকম করে পর পর আমি ছোট থেকে বড় সাজাতে পারবো, ওই জন্য অর্ডারিং। আর যখন অর্ডারিং করব তাহলে কোথাও না গিয়ে শেষ হবে, যেহেতু সেটা ন্যাচারাল নাম্বার, কোথাও একটা শেষ করতে হবে, যেখানে শেষ করবে সেটা লিস্ট এলিমেন্ট, তাই না? এই হচ্ছে ঘটনা। তো যাই এই গ্যারান্টিটা তাহলে কে দেবে? আর্কিমিডিয়ান ডিডাকশন দেবে। যদি আর্কিমিডিয়ান প্রপার্টির একটা ভাগ, তাহলে আলটিমেটলি আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি বলতে পারি ওটাকে, ঠিক আছে? তো এই কথাটা কেমন গুছিয়ে গেছে লিখবো, ঠিক আছে? তো লেখো যে সিন্স, এই বোঝা গেছে তো? অনলাইনে ক্লিয়ার? অনলাইনে আকাশ, রাজদীপ, কোয়েল, অরুন্ধতী, হ্যাঁ স্যার। অরুন্ধতী, আচ্ছা তাহলে লেখো সিন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে rn is strictly increasing sequence of natural numbers, strictly increasing sequence of natural numbers, strictly increasing sequence of natural numbers, আচ্ছা, and k is a fixed positive integer, and k is a fixed positive integer. So there exists k0, k suffix e 0 দিয়ে দাও। So there exists k0 such that rn greater than k for all n greater than equals to k0, এই p এর জায়গায় k0 লিখলাম এখানে, ঠিক আছে? rn greater than k for all n greater than equals to k0, ঠিক আছে? আমি p এর জায়গায় k0 লিখছি। এই কাণ্ডটা একটু সাইডে করে রেখে দাও, p এর জায়গায় k0 লিখে রেখে দাও, তাহলে বুঝতে পারবে। k0 প্লাস 1, তাহলে এটা হবে k0 রাফলি ব্র্যাকেট। এখানে যেহেতু স্ট্রিক্টলি ইনক্রিজিং তাই এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন দেওয়া আছে, ঠিক আছে? তার মানে তো হয়ে গেছে আমার সবকিছু। এই দুটোকে নাম্বারিং করবে, ঠিক আছে? এটাকে 1 নম্বর দেবে, এটাকে 2 নম্বর। xn greater than g for all n greater than equals to k, এটাকে 1 নম্বর দেবে আর নিচে 2 নম্বর দেবে, বুঝছো? হ্যাঁ বুঝছো? বুঝছো? আচ্ছা এবার ভাবো এখানে কি কথা হয়েছিল? n যদি k এর থেকে বড় হয় তাহলে xn টা g এর থেকে বড় হবে। এখানে কি কথা হলো? rn k এর থেকে বড় হবে যদি n greater than equals to k0 হয়। তাহলে আমি যদি এই n এর জায়গায় rn বসাতে পারি? n যদি greater than k হয় এখানে কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে আমি যদি n এর জায়গায় rn তে বসাতে পারবো, কারণ rn টা তো greater than k, k এর থেকে বড় হলে তো এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই না? তাহলে rn টা greater than k, তাহলে rn যদি greater than k হয় তাহলে হিসাব অনুসারে এই দুটোকে কম্বাইন করলে কি পাবো? তাহলে from 1 and 2 কি পাবো? xrn greater than g for all n greater than equals to কোন কন্ডিশনটা দেবো এবার? এবার কি লিখবো? for all n greater than equals to এখানে পাশে কোনটা লিখবো? k0 মানে এইটা লিখবো for all n greater than equals to k0 লিখবো নাকি for all rn greater than equals to k লিখবো? কোনটা লিখবো?
আর এটা আর এন গ্রেটার দেন ইকুয়াল টু কে যেটা লিখবো তাই তো নাকি অনলাইনে কে কি বলছো একজন কে জিরো বলেছিলেন স্যার প্রথমে এন গ্রেটার দেন ইকুয়াল টু কেজি এন গ্রেটার দেন ইকুয়াল টু কে জিরো লিখতে হবে বলছে কাইকো কেন আকাশ কেন এই জিনিসগুলো ভুল ভ্রান্তি করে আসে পরীক্ষাতে আর এখানে খ্যাচ করে নম্বর কেন হবে ওই যে বলেছিলাম গল্প 48 পরীক্ষায় লেখা 13 নম্বর পেয়েছে হ্যাঁ বলো স্যার এনটা যদি কে তে বড় বা সমান হয় তাহলে আরএনটা কে তে বড় বা সমান হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলতে পারো খুব ভালো বলেছে ঠিক বলেছে আমি একটা জিনিস বলে যাই আমি এত ম্যাথ বুঝি না যখন আমাকে এত কিছু যখন বুঝতে হবে তখন এত ম্যাথ বুঝি না আমি ঠিক আছে তখন ম্যাথ বুঝলে আমার মাথার উপর আমার কেন সবার মানে অ্যাজ এ টিচার আমার যদি মাথার উপর দিয়ে যায় তাহলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে তাহলে পরের স্টাইল এটাই হওয়া উচিত এত ভুলে যাও সব কিছু ভুলে যাও এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে যদি এটা হয় তার মানে ধরো কেউ একজন ধরো আমাকে ভবানী ইনভাইট করেছে বাড়িতে ঠিক আছে এবার এটা হচ্ছে এবার আমি বললাম যে আমি যাব যদি আমার সঙ্গে দেওয়ারিকা যায় ঠিক আছে এবার দেওয়ারিকা কি বলছে এটা আর এটা তো সেম কন্ডিশন জাস্ট এর জায়গায় আরএন লাগানো আছে এবার দেওয়ারিকা কি বলছে দেওয়ারিকা বলছে আমি যাব যদি তৃষা যায় তাহলে আমি যদি যাই তাহলে আমি যদি গেছি তার মানে কি ঘটেছে তাহলে নিশ্চয়ই তৃষাও গেছে তাহলে লাস্ট কন্ডিশনটা কোনটা দাঁড়াচ্ছে এটাই দাঁড়াচ্ছে বুঝা গেল এবার ম্যাথমেটিক্যাল লজিকে আসি যেটা ও বললো দেখো এই যে আমার লেখার তুমি বলছিলে যে এটা লেখা উচিত rn গ্রেটার দ্যান কে লেখা উচিত ঠিক আছে এখন ঘটনা হচ্ছে rn ফর অল rn গ্রেটার দ্যান কে এটা লেখা উচিত এবার rn গ্রেটার দ্যান কে কখন হবে যদি n গ্রেটার দ্যান ইকুয়াল টু k0 হয় ঠিক আছে এইটা হবে যদি এটা হয় এটা হবে যদি এটা হয় তাহলে আলটিমেটলি কি হচ্ছে এটা হবে যদি এটা হয় তাই না তাই মাঝখানটা আমরা স্কিপ করে দিচ্ছি বুঝা গেল এই হচ্ছে ঘটনা লিখো হয়ে গেছে যেদিন অ্যানালিস পড়তে বসে প্রত্যেকটা লাইন বরাবর যদি গল্প মনে পড়ে তাহলে বুঝবে না এবার অ্যানালিস তোমার জন্য তোমার মানে পড়ে গেছে আর কি ঠিক আছে তার জন্য টাইম দিতে হবে আচ্ছা হলো আচ্ছা দিস ওয়াজ দ্যাট এখানে তাহলে কন্ট্রাডিকশন কি ছিল কি কথা ছিল x আর n টা আনবাউন্ডেড ছিল বাট কি দেখতে পাচ্ছি g এর থেকে বড় দেখতে পাচ্ছি যেটা তো হাউএভার লার্জ বিশাল বড় একটা নাম্বার তার থেকে বড় আছে তার মানে কিছু কথা এটা তাহলে বাউন্ডেড নয় তাহলে দিস ওয়াজ দ্যাট x আর n is unbounded above কমাতে বুঝছি যা কন্ট্রাডিকশন ঠিক আছে আর তার মানে কেন কন্ট্রাডিকশন হয়েছে x n টা is bounded above এবার ভাবো x n টা bounded above পেয়ে গেছি অলরেডি মোড ইনক্রিজিং বলা ছিল তাহলে কি হবে কনভার্জেন্ট তাই না তাহলে সিন্স ঠিক আছে কিচ্ছু নেই থিওরামে পরপর স্টেপ ওয়াইজ ভাবলে চলে আসে অ্যানালিস দেখে কার এখনো ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ এখন লাগছে কেন এতগুলো থিওরাম কিছু ভালো লাগছে এটা থিওরাম দেখে ভয় পাচ্ছে নাকি ছোটবেলায় কি উপপাদ্য মুখস্থ করেছিলে
তিনটে ছিল, এতগুলো ছিল না। সেটা বড় কথা নয়, তখন ছোটও ছিল, তুমি লাইন ক্রস করো না কিন্তু। দুটো তিনটে ছিল। চারই ছিল না কেন? আচ্ছা ঠিক আছে, তো তো তার জন্য যে মানে অ্যাপ্লিকেশন গুলো যেগুলো পড়তে হয়, উপপাদ্য তো কিছু হ্যাঁ, সম্পর্ক বুঝতে পারতাম খুব ভালোভাবে, মনে থেকে বুঝতে পারতাম। ও, তাহলে তখন উপপাদ্য নাম ছিল বলে তখন পড়ে যেত, আর এখন থিওরাম নাম হলো বলে ভুলে অনেক কথা বলছে। বুঝতে পারতাম কিন্তু লিখতে পারতাম না। বুঝতে পেরেছি, বুঝিয়ে তো আমি লিখতে পারছি না। কি লিখতে পারছিস না? ওটা লিখতে না, আমি ঠিক নেই। একদম লিখতে ভালো লাগতো না আমার। আমি ওই ভাষাগুলো লিখতে পারতাম না, এমনি প্রুফ করে দিতে পারতাম। সম্পাদনা ওইগুলো বলতে ওইটা পারবো। করে দিতে পারবো, কিন্তু এভাবে লিখতে পারবো না। ভালো লাগতো না। থিওরাম কঠিন নয় গো, প্রবলেম কঠিন, বিশ্বাস করো। ওই জন্য প্রবলেম হতো। প্রবলেম থিওরাম থেকে প্রবলেম কঠিন। থিওরামে আমি কি বলছি, তিনটে জিনিস, তিনটে স্টেপ, কি দেওয়া আছে, কি করতে হবে আর কি জানি, বাস থিওরাম প্রুফড। ওটাই তো ছিল ছোটবেলায়। আপনার theorem এখনো তাই আছে। মধ্যেখানে ওই এইচএসটা ঢুকে গিয়ে তোমাদের মাথাটা গুলিয়ে গেছে, এটা হচ্ছে মেন ঘটনা। এইচএসে ওই যে ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করার অভ্যাস চলে এসছে, ওখানেই অর্ধেক কেসটা খেয়ে গেছে, ঠিক আছে। আর তারপরে কলেজে উঠে আরেকটু কেস খেয়ে গেছে, যখন বড় হয়েছে একটু, হ্যাঁ লেজ বাজিয়েছে। আচ্ছা কি জানি, স্যার তো দেখতে পাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো হয়ে গেছে, এখন আরেকটু বাকি আছে। কি বাকি আছে? এক্সএনটা তো কনভার্জেন্ট হলো, আমার প্রুফ করতে কি বলেছিল, বলছে এক্সএন কনভার্জ টু এল, এল এ কনভার্জ করবে, এটা দেখাতে হবে, তাই না? তাহলে হিসাব অনুসারে যে নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x আর n ইকুয়ালস টু l, এখান থেকে ইমপ্লাই কি করতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়ালস টু l, কারণ কি সেন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn ইজ কনভার্জেন্ট and দাঁড়া এবার লিখতে গিয়ে একটু গন্ডগোল করছি। গন্ডগোল লেখা যাবে, কিন্তু পরে তোমরা পরীক্ষা হবে গোলাতে পারবে। আচ্ছা এবার লেখো যে লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়ালস টু m, হতে পারে আলাদা, তাই না? এটা ইমপ্লাই করবে কি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x rn ইকুয়ালস টু lm, কেন আমরা কি জানি, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সমস্ত সাবসিকোয়েন্সিয়াল লিমিট সেম হবে, ওটাই হবে, কারণ কি সিন্স ঠিক আছে। আর এটা ইমপ্লাই করবে কি, এর ভ্যালু কত ছিল l, তাহলে l ইকুয়ালস টু m, বুঝছো? আর তার মানে হতে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়ালস টু m, এটা সবচেয়ে বেস্ট হবে তোমাদের জন্য। झटपट चलो बोल जानो दादुर काছে যেতে হচ্ছে, बोल जानो কাকা আসলে, দাদু তো আর্কিমিডিয়ান। दादू दादू नहीं हैं? दादू वही तो आगे दिन प्रूव करा, बाप का भी बाप होता है, তাহলে দাদুর নিশ্চয় দাদু ছিল। হ্যাঁ আমাদের সিলেবাসে এই বাইরে আছে। হ্যাঁ পরে আসবে। आर्किमिडियन तो জনক, তাহলে আপনি আমাকে দাদু কেন বানিয়েছেন? হ্যাঁ ওটা আমার দাদু, তোমরা যদি দাদু বানাও এখন, ঠিক আছে? তাই শ্বশুর বানাতে হতো, নেক্সট টাইম করছি। লাঠালাঠি হবে তাহলে। যাই ওই জন্য আপনার সবাই লাগছে। কোনটা কি সহজ লাগছে, কারণ আপনার সবাই ভালো ব্যবহার করে। ও আচ্ছা দেখো নেক্সট কি হলো, এখানে লাস্ট লাইনটা একটু লিখে দাও।
অতএব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn is converge to L, অতএব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn is converge to L। কি হলো দেখো, প্রথম থেকে কি করলাম আমি একটু গল্প করে দিই। প্রথম থেকে কি করলাম আমি? প্রথম থেকে আমার কথা হয়েছিল যে xn টা যদি মোড ইনক্রিজিং হয়, xrn টা যদি কনভার্জ টু L হয়, তাহলে xn টাও কনভার্জ টু L হবে, এটা বলেছিল। তাহলে আমি কি করেছি, প্রথমে xrn একটা ধরেছি যেটা কনভার্জ টু L এবং যেটা সাবসিকোয়েন্স অফ xn, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাকে তাহলে দেখাতে কি হবে, xn টা কনভার্জেন্ট দেখাতে হবে এবং কনভার্জ টু L। তাহলে আগে কনভার্জেন্ট দেখায়, কনভার্জ টু L টা পরের টেনশন, তাই না? তাহলে এখন কথা হচ্ছে যে সেটা যদি প্রুভ করতে যায় তাহলে আমাকে কি কি ইউজ করতে হবে? আমার কাছে আছে কি কি বলে, একটা হচ্ছে মোড ইনক্রিজিং আছে, xn মোড ইনক্রিজিং আছে, আর একটা হচ্ছে xrn কনভার্জেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমি যদি দুটো কন্ডিশন, আমার কাছে দুটো কন্ডিশন আছে, দুটো সবচেয়ে বেস্ট ইউজ করতে মানে পারি কখন, যদি দুটো কন্ডিশন একজনের উপর অ্যাপ্লাই হয়, তাই না? দুটো দু জায়গায় পড়ে আছে, আমি ইউজ করতে কষ্ট। তাহলে করলাম কি, xn যদি মোড ইনক্রিজিং হয় তাহলে xrn মোড ইনক্রিজিং হবে, সেটা লাগালাম, ঠিক আছে। তাহলে xrn মোড ইনক্রিজিং। এবার কি পেলাম দেখো, xrn এর উপর দুটো কন্ডিশন পেয়ে গেছি, কি কি, xrn কনভার্জেন্ট এবং xrn মোড ইনক্রিজিং। তাহলে মোড ইনক্রিজিং কনভার্জেন্ট ইমপ্লাইজ বাউন্ডেড অ্যাবাভ, তাহলে xrn বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। এবার যখনই xrn বাউন্ডেড অ্যাবাভ পেয়েছি তখনই আমার মানে চুলকুনি, একটু সায়েন্টিস্টদের একটু চুলকুনি, মানে সায়েন্সের লোকদের একটু চুলকুনি বেশি হয়। কি চুলকুনি, যে xn কে যদি কোনো একটা ভাবে বাউন্ডেড দেখিয়ে দিতে পারি বাউন্ডেড অ্যাবাভ, তাহলে আমার ঝামেলা চুকে যাবে। কেন, ওদিকে মোড ইনক্রিজিং আছে অলরেডি, বাউন্ডেড অ্যাবাভ মানে কনভার্জেন্ট পেয়ে যাবো, তাই না? তাহলে আমার টার্গেট এখন xn কে বাউন্ডেড দেখানো। তাহলে xn কে বাউন্ডেড তো সোজা হাতে যদি ঘি না ওঠে তাহলে আঙুল তো টানাতে হবে। তাহলে করলাম কি, ওই জন্য ইম্পসিবল আনবাউন্ডেড ধরে ফেলেছি। এবার আনবাউন্ডেড যদি হয় তাহলে আনবাউন্ডেড এর ডেফিনিশন অ্যাপ্লাই করলাম। কি পেলাম, যে হাউএভার লার্জ g এর জন্য দেয়ার এক্সিস্ট n greater than equals to k greater than equals to n হবে, সরি দেয়ার এক্সিস্ট k belongs to n হবে, such that কি বললাম, xn is greater than equals to g, ঠিক আছে। x কে greater than equals to g পেয়েছি। এবার সেখান থেকে কি পেলাম, যেহেতু মোড ইনক্রিজিং তাই xn is greater than equals to g for all n greater than equals to k। এবার যখনই এই কন্ডিশনটা পেলাম তার মানে এবার সাবসিকোয়েন্স আসবে। এবার এই n এর থেকে মানে k এর থেকে বড় একটা rn খুঁজবো, খুঁজলে ওই n এর জায়গায় rn টা বসাতে পারবো। তাহলে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের কন্ডিশনটা সাবসিকোয়েন্সের কন্ডিশনে চলে আসবে। তাহলে ওটাই খুঁজলাম আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে n এর জায়গায় rn বসিয়ে দিয়েছি। বসালে আমি কি দেখতে পেলাম, যে সাবসিকোয়েন্সটা তাহলে আনবাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। আর সাবসিকোয়েন্স যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কি হবে, গন্ডগোল হয়ে গেছে। কেন, প্রথমে তো কথা হয়েছিল বাউন্ডেড অ্যাবাভ, তার মানে ভুলভাল। কেন ভুলভাল, কারণ xrn টা আনবাউন্ডেড অ্যাবাভ ধরেছিলাম। তাহলে হবে কি, তাহলে xn টা বাউন্ডেড অ্যাবাভ হবে, তাই না? আর xn যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কনভার্জেন্ট হয়ে গেছে। আর কনভার্জেন্টের পরে তো লিমিট xn দেখিয়ে দিলাম। এই তো কি আছে বলো, গল্প, সবই গল্প, বুঝলে? নেক্সট পরের থিওরাম কি বলছে লেখো। পরের থিওরাম, এ মনোটোনিক সিকোয়েন্স of real numbers, a monotonic sequence of real numbers, a monotonic sequence of real numbers having a divergent subsequence, having a divergent subsequence is properly divergent. Having a divergent subsequence is properly divergent. Having a divergent subsequence is properly divergent. আচ্ছা, ডাইভারজেন্ট আবার দু ধরনের পড়েছিলাম, একটা হচ্ছে প্রপারলি, একটা ইমপ্রপারলি। কখন বলেছিলাম প্রপারলি কখন হয়, যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, xn যদি ইনফিনিটি দিকে চলে যায় তাহলে, বা মাইনাস ইনফিনিটিতে, ঠিক আছে, তাহলে প্রপারলি। আর ইমপ্রপার কখন বলেছিলাম, যে সাবসিকোয়েন্সের লিমিটগুলো ডিফারেন্ট হচ্ছে, যেমন -1 তাই না, একটা সাবসিকোয়েন্সের 1 একটা -1, তাহলে এটা তো না তো গেল ইনফিনিটিতে, না তো মাইনাস ইনফিনিটিতে, তাহলে এটা কি হচ্ছে ইমপ্রপারলি ডাইভারজেন্ট, তাই না? এই হচ্ছে কথা। তাহলে প্রুফ শুরু করো। আমাদের কাছে আছে কি কি আছে বলো, কি আছে হাতিয়ার, কি আছে, মোড ইনক্রিজিং আছে। ও আরেকটা তো বাড়ির কাছে দেওয়া হলো না, এইটা হ্যাঁ ওইটার মোড ডিক্রিজিং একটা। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে দিচ্ছি, এরপরে দুটো কাজ একসাথে দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা আমাদের কাছে হাতিয়ার কি আছে, মোড ইনক্রিজিং আছে, আর একটা কি আছে, ডাইভারজেন্ট আছে, ঠিক আছে। তাহলে দুটো কন্ডিশনকে এক জায়গায় নিয়ে আসলে আমার বেটার,
তাহলে কার কাছে নিয়ে আসতে পারবো? আমার সাবসিকোয়েন্সে তাহলে দুটো কন্ডিশনকে নিয়ে আসতে পারবো একসঙ্গে, তাই না? তাহলে ওইটাই করবো। দেখো লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn be a monotonic increasing, হ্যালো পড়াচ্ছি এখন, বলেছি একটু পরে বলছি। আচ্ছা, be a monotonic increasing sequence of real numbers, ঠিক আছে? be a sequence of real numbers, আচ্ছা, such that a subsequence xrn is divergent and diverges to infinity, ঠিক আছে? এখন কথা হচ্ছে, তোমাদের মনে হতে পারে যে স্যার স্টেটমেন্টটা তো কোথাও বলা ছিল না যে সাবসিকোয়েন্সটা প্রপারলি ডাইভারজেন্ট, মনে হচ্ছিল, তাই না? তাহলে আপনি ইনফিনিটি কেন লিখলেন? আর ইনফিনিটি যদি আবার লিখলেন, মাইনাস ইনফিনিটি কেন লিখলেন না? প্রশ্ন তো জাগতেই পারে। তাহলে কেন লিখলাম এটা? লজিক কিছু আছে নিশ্চয়। লজিক কি? দেখো, কোন মনোটোনিক সিকোয়েন্স, আমি কি বলেছিলাম আগের দিন কথা হয়েছিল, যে একটা মনোটোনিক সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, ডাইভারজেন্ট হয়, তাহলে ডাইভারজেন্টটা প্রপারলি হবে। বলেছিলাম যে মনোটোনিক সিকোয়েন্স কখনো অভদ্রতামি কাজ করে না, ঠিক আছে? হলে হয় প্লাস ইনফিনিটি হবে না মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে যেহেতু মনোটোনিক ইনক্রিজিং বলেছি, তাহলে দেখো ডাইভারজেন্ট হয়েছে মানে কি? তাহলে লিমিট এক্সিস্ট করেনি, এটা মেন ঘটনা। এবার মনোটোনিক ইনক্রিজিং মানে কি? সে ক্রমশ বাড়ছে, তাহলে ক্রমশ বাড়ছে, আবার লিমিট এক্সিস্ট করছে না, তার মানে সে যাবে কোথায়? ইনফিনিটি দিয়ে যাবে। সেম লজিক, সিম্পল লজিক। এবারে প্লাস ইনফিনিটি কেন লিখলাম? কারণ মোটা ইনক্রিজিং, যেহেতু কোন ইনক্রিজিং নাম্বার মাইনাস ইনফিনিটিতে যেতে পারে না কখনো, তাহলে সেটা গেলে কোথায় যাবে? প্লাস ইনফিনিটিতে যাবে, ঠিক আছে? তো ব্র্যাকেটে একটু লিখে রাখতে পারো, এভরি মনোটোনিক সিকোয়েন্স ইজ প্রপারলি ডাইভারজেন্ট। এভরি মনোটোনিক সিকোয়েন্স ইজ প্রপারলি ডাইভারজেন্ট। এটা পরীক্ষায় লিখবে না কিন্তু, ঠিক আছে? এটা তোমাদের জন্য। Every monotonic sequence is properly divergent, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে দাও। Every monotonic sequence is properly divergent, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিয়ে চলে গেল যে now we have to show that second ব্র্যাকেটের মধ্যে xn is diverged to plus infinity, ঠিক আছে? এটা আমার টার্গেট, ঠিক আছে? এবার দেখো আমার কাছে কি কি হাতিয়ার আছে। xrn টা কি আছে? xrn টা ডাইভার্জ টু ইনফিনিটি আছে, মোটো ইনক্রিজিং আছে, তাহলে আনবাউন্ডেড অ্যাবাভ হবে। সিম্পল লজিক, ওই আগের দিন ডিসকাশন হয়েছিল। একটা সিকোয়েন্স যদি ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি হয় এবং সেটা যদি মোটো ইনক্রিজিং হয়, তাহলে সেটা আনবাউন্ডেড অ্যাবাভ হয়, ঠিক আছে? এই যে আবার সেই সেম কথা, দুটোর মধ্যে যে কোনো একটা যদি স্যাটিসফাই করে তাহলে হয়ে যাবে। আনবাউন্ডেড অ্যাবাভ মোটো ইনক্রিজিং ইমপ্লাইজ ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি, বা ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি মোটো ইনক্রিজিং ইমপ্লাইজ আনবাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে? ইনক্রিজিং ডিক্রিজিংটাকে ফিক্সড, আর বাদ বাকি দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন লাগিয়ে দাও, তাহলে আরেকটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি পাচ্ছি আমি? xrn টা মোটো ইনক্রিজিং এবং xrn টা ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি, তাহলে xrn টা আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে লেখো যে since সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xrn is monotonic increasing আচ্ছা, and diverge to plus infinity, আচ্ছা, তাহলে কমা দিয়ে শো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xrn is unbounded above, so second ব্র্যাকেটের মধ্যে xrn is unbounded above,
বুঝছে? আর এক্সআরএন যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয়, ভাবো একখানা সাবসিকোয়েন্স আনবাউন্ডেড, তাহলে মেইন সিকোয়েন্সটা কি হবে? আনবাউন্ডেডই হবে। লজিক তাই বলছে। একজন গেছে ইনফাইনাইটে, মানে একটা সিকোয়েন্সের কিছু অংশ ইনফিনিটে চলে গেছে, তাহলে মেইন সিকোয়েন্সটাও তো ইনফিনিটেই যাবে। তাহলে শো আমাদের শো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn ইজ আনবাউন্ডেড। এইবার তো মজাই মজা, মিল গয়া। কি মিল গয়া? xn টা আনবাউন্ডেড অ্যাবাভ দিদি। হ্যাঁ আনবাউন্ডেড অ্যাবাভ না, ও শুধু আনবাউন্ডেড লিখে রেখেছিল, আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে এবার কি পেলাম ভাবো, xrn টা আনবাউন্ডেড, xn টা আনবাউন্ডেড অ্যাবাভ পেলাম। অলরেডি মোড ইনক্রিজিং জানি আমরা, আর তার মানে ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি, তাই না? এবার নিচে লিখো সিন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, সিন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn is motor increasing and unbounded above. Since second bracket মধ্যে xn is motor increasing and unbounded above, বুঝছে? আমাদের শো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn is divergent and diverges to infinity. So second bracket মধ্যে xn is divergent and diverges to infinity. ঠিক আছে? That is second bracket মধ্যে xn is properly divergent sequence. Properly divergent sequence. Dot. ঠিক আছে? এটা কথা ক্লিয়ার বোঝা গেছে? কিচ্ছু তো না, একদম সিম্পল জিনিস। তো তাহলে থিওরাম কঠিন বলছো? বাইরের কাজ কি হলো? হাসলো কি বলছিলাম? আমি যখন এমএসসি করি, মানে একদম বোধহয় গল্প করছিলাম, জিএস স্যারের ব্যাপারে গল্প করেছি। গোপাল স্যার জিএস স্যার গল্প করিনি, ঠিক আছে? তো জিএস স্যারের সঙ্গে ফার্স্ট পরিচয় হচ্ছে আমি যখন থার্ড ইয়ারে পড়ি গ্র্যাজুয়েশনে, ঠিক আছে? তখন প্র্যাকটিক্যাল ছিল, তোমাদের তো যেমন সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল, তখন আমাদের ছিল নিউমেরিক্যাল প্র্যাকটিক্যাল। নিউমেরিক্যাল প্র্যাকটিক্যাল মানে ক্যালকুলেটরে মানে ক্যালকুলেট করে ব্যাপারগুলো বের করতে হতো, ক্যালকুলেশন করতে হতো। পরের সেমিস্টার পরের দিকে আছে তোমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস, ওখানে দেখবে ওই নাম্বার নিয়ে হ্যান্ড ত্যান ক্যালকুলেশন করে। তো তখন ওই 6 ঘন্টা ধরে প্র্যাকটিক্যাল হতো আমাদের, একটা প্র্যাকটিক্যাল করতে 2 ঘন্টা করে টাইম লাগতো। ক্যালকুলেটরে এত বড় করে একটা পেজ থাকতো, ছোট ছোট ঘর, তার মধ্যে নাম্বার লিখতে হতো। আর তাই ক্যালকুলেশন পয়েন্টের পর সেই 10 ডিজিট 12 ডিজিট পর্যন্ত ক্যালকুলেট করতে হতো, এরকম একটা। হ্যাঁ এখন তো এই তো সি প্রোগ্রামিং এসে মজা বলে, ঠিক আছে? তখন আমাদের সময় সি প্রোগ্রামিং ছিল, কিন্তু সেটা ছিল হচ্ছে তোমার অর, মানে কেউ চাইলে করতে পারে, চাইলে অ্যাভয়েডও করতে পারে, ঠিক আছে? আর তখন ওই সি প্রোগ্রামিং করতে হতো টার্বো সি প্লাস প্লাসে। এখন তো তোমাদের ওটা বাজে তো, কিন্তু তখন টেপসি আসেনি। আমি যখনকার ঘটনা বলছি, তখন টেপসি ছিল না, টার্বো সি ছিল। আর তখন সিটা মানে অল্টারনেটিভ, মানে করতে চাইলে করতে পারো, 3টে প্র্যাকটিক্যাল করতে হবে, 2টো নিউমেরিক্যাল তোমায় করতে হবে, একটা নিউমেরিক্যাল না করে তুমি সি প্রোগ্রামিং করতে পারো। এই ছিল কাণ্ড। তো যাই হোক পরীক্ষা দিচ্ছি, এবার ওখানে ওই জিএসআর এক্সটার্নাল বাইরে থেকে আসে একজন, নিজের কলেজে পরীক্ষা হতো বাট বাইরে থেকে টিচার আসতো, তো সেখানে ওই জিএসআর এসেছিল। আর ওখানে ভাইবা ধরতো, তো ভাইবা ধরতে আমি গেছি স্যারের কাছে ভাইবা দিতে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল চলার মধ্যেই আর কি, ঠিক আছে? তোমাদের এখন হয় না টিউটোরিয়ালের মাঝে ভাইবা হচ্ছে এরকম টাইপের। তো ভাইবা দিতে গেছি, স্যার আমাকে ফার্স্ট কোশ্চেন করছে, তোর গার্লফ্রেন্ড আছে? ভাবো ফার্স্ট কোশ্চেন হচ্ছে গার্লফ্রেন্ড আছে? আরে স্যার কিসের স্যার? রিয়েলাইজেশন স্যার, ঠিক আছে? মানে গড অফ রিয়েলাইজেশন, মানে আমার দেখা মানে অ্যানালিসিসের টপ মোস্ট টিচার যদি কলকাতা থেকে হয়ে থাকে সেটা হচ্ছে ওই গোপাল স্যার, ঠিক আছে? তো যাক সেটা পরে বুঝেছি আমি, তখন তো জানতাম না। এবার না, এবার কাণ্ড কি হয়েছে, তো আমি বলছি না স্যার নেই, বলছে না আছে, না স্যার নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যারা দেখবে বড় মানে বিশাল মানে উঁচু লেভেলের টিচার হয়, তো তারা বুঝতে পারে টেনশন হচ্ছে না স্টুডেন্টের। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের পরীক্ষাটা 8 মাসের পরীক্ষা 6.5 মাসে হচ্ছে, প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট ছিল না, ঠিক আছে? মানে কারোরই কমপ্লিট ছিল না, সবাই এদিক ওদিক টুকে টাকে হ্যান করে করেছে। এবার আমার তো অভ্যাস সেটা নেই যে টুকে দেবো বা না বুঝে করে দেবো, এটা করতে পারছি না। ফলে কি করেছে, 2 দিন ধরে রাত জেগে করছি, এবার ঘুমটুম হয়নি কিছু ঠিক করে। আর তারপরে প্র্যাকটিক্যালের মাথায় ওইরকম 2 ঘন্টার একটা প্র্যাকটিক্যাল তুমি করছো, মানে মাথাতে আলাদাই চাপ চলছে, ঠিক আছে? সেখানে আবার স্যারের সঙ্গে গিয়ে মানে ভাইবা দিতে হবে, তো মানে মাথা কাজ করছে না আর কি ঠিকঠাক। তো সেটা স্যার বুঝতে পারে এই আর্কিটা মেরেছে। যাই
সেটা আমি পরে বুঝতে পারলাম। তারপরে কোশ্চেন করতে শুরু করেছে, মানে ওই কাণ্ড কারখানা করে একটু হাসি মজা করে 17টা কোশ্চেন করেছে। 16টা কোশ্চেন অ্যান্সার দিয়েছি, 17 নম্বরটা পারিনি, দিয়ে ছেড়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। আর শুরু করেছে নিউমেরিক্যাল দিয়ে, শেষ করেছে অ্যানালিসিস দিয়ে, মানে ওর টেনে অ্যানালিসিসে নিয়ে গেছে আর কি। তারপরে আমি বুঝলাম নিশ্চয়ই অ্যানালিসিস ভালো লাগে আর কি স্যারের, তো ভালো। তো ওরকম মানে 2-3টা নিউমেরিক্যাল কোশ্চেন করবো, তারপরে অ্যানালিসিসে চলে গেছে। ঠিক আছে, হচ্ছে ঘটনা। তো তারপরে যখন এমএসসি করি, এমএসসিতে স্যার রিয়েল অ্যানালিসিস পড়াতে এসছে। ঠিক আছে, তো তখন বুঝলাম যে অ্যানালিসিস মানে কিভাবে পড়াতে হয় আর কিভাবে পড়তে হয় অ্যানালিসিসকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তখন বুঝলাম অ্যাকচুয়ালি। তখন স্যার এসে একটা গল্প বলছে, এখন যেটা পড়াশোনা করছি এটা পড়াশোনা নয়, পড়াশোনা কখন হবে বিয়ের পরে। বলছে কেন স্যার? বলছে সকালে যখন উঠবি, উঠে যখন বউ দেখবি যে ব্যাগের থলিটা নিয়ে আসছে, তখন গিয়ে চেয়ারটা পেতে আর বই নিয়ে বসে পড়তে হবে। ঠিক আছে, যাতে বউ বোঝে, ভাবে যে না আমি পড়ছে, তাহলে ব্যাগটা দিয়ে লাভ নেই, আমি বাজার চলে যাই। ঠিক আছে, তো এবার বলছে তাহলে তো অভাব। তো স্টুডেন্টরা বলছে স্যার অনেকে তো এরকম হতেই পারে যে এমনি বই নিয়ে বসে আছে। বলছে কদিন বসবি? 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের দিন তো মনে হবে যে ঠিক আছে বসেছি যখন, তখন একটু বইটা দেখি, পড়ি একটু। ঠিক আছে, তারপরে দেখবি যে বইয়ের থেকেও আসল গার্লফ্রেন্ড তখন তোর বইটা হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এরকম একটা লোক তো পড়াতে এসে জীবনে বোর্ড ওয়ার্ক করতোই না। ঠিক আছে, যেমন আমি মাঝে মধ্যে ছেড়ে দিই, পড়া নেই, মুখে বলছি, বোঝাচ্ছি, গল্প হচ্ছে, মাঝে মধ্যে লিখছি, অল্প ক্যালকুলেশন হলে লিখতো। ওর কথা হচ্ছে যে অ্যানালিসিস পড়াচ্ছি মানে আমি লিখবো কেন? ঠিক আছে, অ্যানালিসিস পড়বো যখন, তখন মাথায় চলবে, মানে পুরো কাণ্ডটা আমার মাথায় ঘুরবে, তবেই তো অ্যানালিসিস। ঠিক আছে, তো এইরকম একটা লোক। আর একটা লোকের কথা বলি অ্যানালিসিসের, সেটা হচ্ছে এম দুবে স্যার। ঠিক আছে, আমি যখন নেটের জন্য পড়াশোনা করছিলাম, কোথাও তো কোচিং নিইনি। ঠিক আছে, নেওয়ার টাইমও ছিল না, বাট এই মানে কিছু প্রবলেম সলিউশনের জন্য তোমার এই ইউটিউব মানে টেলিগ্রামের কিছু চ্যানেল আছে, মানে এম দুবে স্যার হচ্ছে তোমার ডিপস একাডেমি থেকে পড়ায়, মানে কোচিং দেয় আর কি। ঠিক আছে, নেটের জন্য। তো ওই এম দুবে স্যারের কিছু ভিডিও লিক হয়েছিল কিছুদিন তোমার এতে টেলিগ্রামে। তো মেসের ছেলেদের সব ডাউনলোড করে করেছি, প্রায় 48টা ভিডিও অ্যানালিসিসের। ঠিক আছে, দিয়ে পরের দিন মাংস খাই দিয়েছি। প্রায় শুধু 48টা, মানে শুধু অ্যানালিসিসের 48, বাদ বাকি টোটাল নেটের সমস্ত ভিডিও কালেকশন ছিল আমার। 26,000 টাকার ভিডিও আমি ফ্রিতে কালেক্ট করেছি। ঠিক আছে, তাও আর কি আমি নিজে করিনি, নিজে ডাউনলোড করিনি, সব মেসের ছেলে। ঠিক আছে, এর ফোনে 10টা, ওর ফোনে 5টা, দিয়ে পরের দিন 1000 টাকার মাংস খাই দিয়েছি। ঠিক আছে, তো ওই নেটে পড়ার সময় যখন আমি প্রবলেম সলিউশনের জন্য দেখছিলাম, কিন্তু তারপরে মানে ভালো লাগলো পড়ানোর স্টাইলটা। তো ওনার পড়ানোর স্টাইল এরকম, মানে এসে শুরু করছে, মানে গল্প চলছে, তার মধ্যে কি করে অ্যানালিস্ট ঢুকে গেল মাথায় ভগবান জানে, মানে ওই চলছে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। যাই, তো কিছু কয়েকটা মানে পিওর লোকের কাছে পড়েছি আর কি, মজার বিষয় না। ওই সব লোকের কাছে না পড়লে তুমি বুঝতে পারবে না যে জিনিসটা কি। ঠিক আছে, অ্যাকচুয়াল কি কাণ্ড হচ্ছে অ্যানালিসিসের মধ্যে, এটা হচ্ছে মেন ঘটনা। যাই হোক, তাহলে লেখো, হোমওয়ার্ক লেখো। ওই দুটোই তো? হ্যাঁ, ওই দুটোই। কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে মোড ইনক্রিজিং এর জায়গায় ডিক্রিজিং লিখবে, আর বাদ বাকি তো সেম। মোড ইনক্রিজিং এর আগে ফার্স্ট যে থিওরেমটা করলাম, ইনক্রিজিং এর জায়গায় জাস্ট ডিক্রিজিং লিখবে। আর স্যার আরেকটা গল্প মানে বলতে ভুলে গেলাম, যে গল্পটা উঠলো, স্যার হচ্ছে একটু খ্যাপা গোছের ছিল। খ্যাপা গোছের ইন দ্য সেন্স মানে 2-4 জন ছেলেকে ডেকে নিত মাঝে মধ্যে বাড়িতে, পড়াতো এরকম। তো একদিন পড়াচ্ছে সকালে, আর স্যারের বউ গেছে বাজারে। স্যার নিজে গল্প করেছে ক্লাসে, স্যারের বউ গেছে বাজারে। ঠিক আছে, এবার বাজারে গিয়ে বৃষ্টি চলে এসছে, ছাতা পাতা নিয়ে যায়নি। স্যারকে ফোন করেছে, বৃষ্টি চলে এসছে, ছাতাটা নিয়ে এসো, বাড়ি বেশি দূর না, ধর এখান থেকে স্টেশন এতটা ডিস্টেন্স, ছাতাটা নিয়ে এসো। ও পড়াতে ভুলে গেছে। আধ ঘন্টা পর স্যারের বউ নাকি ভিজতে বাড়ি ফিরছি। ঠিক আছে, বলছে আজকে আর খেয়ে দিয়ে লাভ নেই, পড়ানো শেষ, স্নান পান করে স্যার কলেজ। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। পড়াতে ভুলে গেছে যে বউ বৃষ্টিতে ভিজছে। আগে থিওরেমটা মোড ইনক্রিজিং এর জায়গায় জাস্ট মোড ডিক্রিজিং লিখবে। আর সেকেন্ডটা লেখো ডাইভারজেন্ট ভাবে সব ঠিকই আছে। ও মোড ইনক্রিজিং এর জায়গায় জাস্ট মোড ডিক্রিজিং লেখো, বাকি সব সেম।
ইনক্রিজিং এর জায়গায় ডিক্রিজিং লিখতে বলেছে। হ্যাঁ সেকেন্ড ডেটটা শুধু মোনোটনিক সিকোয়েন্স আছে। মোটরিং সিকোয়েন্স ছিল। আচ্ছা ওটা মোটে ইনক্রিজিং করে দাও। আপনি যখন প্রথমে লিখাচ্ছেন তখন অন্য কথা বলেছিলাম, ওই জন্য আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা না আপনি বলেছিলেন ঠিক আছে, ঠিক আছে। মোনোটনিক লেখাপড়ে ইনক্রিজিংই ধরতে। না 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 ওটা বলেছিলাম। ও তাহলে গল্পের সাথে কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক আছে দাঁড়াও সেকেন্ড থিওরেম যেটা করালাম সেটাকে মনোটনিকের জায়গায় মোটে ইনক্রিজিং লেখো ওখানে, ঠিক আছে? আর ডিক্রিজিংটা বাইরের কাজ, ডিক্রিজিংটা বাইরের কাজ। যদি ইন কেস পরীক্ষাতে মনোটনিক আসে তাহলে কেস 1 করবে মোটে ইনক্রিজিং এর জন্য, আর কেস 1 মোটে ডিক্রিজিং বলবে সিমিলারলি উই ক্যান শো দ্যাট, ঠিক আছে? আর যদি আলাদা আলাদা আসে তাহলে তো আলাদা আলাদা করতে হবে আর কি। সাইকেলের ছুটি তো দাঁড়া এখনই শুনতে কিছু চেঞ্জ না ঠিক আছে? ইনক্রিজিং এর জায়গায় ডিক্রিজিং খালি। প্রুফের সময় প্লাস ইনফিনিটি জায়গায় মাইনাস ইনফিনিটি হবে, আনবাউন্ডেড অ্যাবাভ এর জায়গায় আনবাউন্ডেড বিলো, যেখানে বাউন্ডেড অ্যাবাভ থাকবে সেখানে বাউন্ডেড বিলো, এই তো চেঞ্জ হবে, তাই না? আর ওই মানে যেখানে কন্ডিশন আছে কন্ডিশনটা ঘোরাতে হবে, ওটা একটু বুঝে করবে। আমি পরের দিন চেক করবো, অবশ্যই দেখাবে, আমি ভুলে গেলেও চেক করাবে, ঠিক আছে? পরের থিওরেম দেখো। আচ্ছা সাবসিকোয়েন্সিয়াল লিমিট কি বলেছিলাম, যে একটা কোন সিকোয়েন্সের যতগুলো সাবসিকোয়েন্স আছে তার সাবসিকোয়েন্সের যদি লিমিট এক্সিস্ট করে সেই লিমিটটাকে সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলতে পারি, তাই না? যেমন एग्जांपल -1 হোল টু দি পাওয়ার n, সিকোয়েন্স এক্সিস্ট, সিকোয়েন্সিয়াল লিমিট নাই, -1 হোল টু দি পাওয়ার n এর কি হবে? -1 হোল টু দি পাওয়ার n লিমিট কি আছে? নেই, বাট সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে। কি কি? এটা হচ্ছে 1 আর x2n - 1 হচ্ছে -1, তাহলে এর লিমিট কত? 1, এর লিমিট কত? -1। তাহলে এই সিকোয়েন্সটার দুটো সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে, সেটা কে কে? 1 আর -1, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে থিওরেম লেখো, এটা লিখে দিয়েছিলাম, এগুলো করা হয়েছিল আগে থেকে, তাই না? আচ্ছা লেখো, এ রিয়েল নাম্বার l, a real number l is a subsequential limit of a sequence second ব্র্যাকেটের মধ্যে xn, of a sequence second ব্র্যাকেটের মধ্যে xn, ঠিক আছে? তার মানে কি হলো, l টা হচ্ছে একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট, তার মানে xn এর লিমিট l নয়, কিন্তু xn এর লিমিট l নয়, xn এর একটা সাবসিকোয়েন্স আছে যে সাবসিকোয়েন্সিয়াল লিমিট হচ্ছে l, এটা বলছে এখানে, যেটা বললো তার মানে হচ্ছে এটা, ঠিক আছে? ডট, সরি ডট নয়, if and only if every neighborhood, nbd শর্টকাট, তাই না? নেইবারহুড কে কি লেখা হয়? nbd। every neighborhood of l contains infinitely many elements of the sequence second ব্র্যাকেটের মধ্যে xn, infinitely many elements of the sequence xn। দেখো কেমন একটা ছোঁয়া লাগছে না? ওই কার ছোঁয়া? ওই সেটের লিমিট পয়েন্টের ডেফিনিশনের লেখা হলো, তার স্টেটমেন্ট এখন আমি প্রথম থেকে আরেকবার বলছি। লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn be a real sequence, না না সরি আন্ডারলাইন করতে শুরু করে xn, a real sequence, sorry a real number l is a subsequential limit of a sequence second ব্র্যাকেটের মধ্যে xn if and only if every neighborhood of l contains infinitely many elements of the sequence second ব্র্যাকেটের মধ্যে xn। দেখো এই সেই কথা যেখানে কানেকশনটা আমার বলেছিলাম কথা, আমার সেটিনারে ডেফিনিশন কি ছিল লিমিট পয়েন্টের, যে একটা পয়েন্টকে একটা সেটের, ধরো l হচ্ছে একটা পয়েন্ট,
L হচ্ছে একটা পয়েন্ট, S হচ্ছে একটা সেট। এই S সেটের লিমিট মানে L টা S সেটের লিমিট হবে কখন? ওই পয়েন্টের সাথে একটা পয়েন্ট যদি থাকে এর মধ্যে, ওই পয়েন্টটা বাদে যদি অন্য একটা পয়েন্ট পাই, অন্য ওই কোনো সেটের একটা মধ্যে। পয়েন্ট পেলেই হবে ওই এর মধ্যে। হ্যাঁ পাওয়া যায়, কিন্তু একটা পেলে একটা আমি হাফকে ঘিরে নিচ্ছি, নেভারহুড নিলাম এরকম, ঠিক আছে, নেভারহুড নিলাম ঠিক এরকম। তাহলে হাফটা কি লিমিট পয়েন্ট হবে এই সেটের? কোন সেটটা কত? হাফকে ঘিরে একটা নেভারহুড নিয়েছি, হাফ ছাড়া তো তোমাদের কথা অনুযায়ী দেখতে পাচ্ছি 1 এর 2 ইভেন 1 এর 3 ইভেন 1 এর 4ও আছে এক্সট্রা একটা এলিমেন্ট। তাহলে হাফটা কি লিমিট পয়েন্ট হবে এই সেটের? হ্যাঁ উচিত, লজিক্যাল, মানে যা ডেফিনিশন বলে তার অনুযায়ী, নাকি কেউ চেঞ্জ করবে? হ্যাঁ একটা থাকলেই তো হবে, একটা থাকলে অ্যাট লিস্ট হ্যাঁ একটা থাকলেই তো হবে। এখানে তো দুটো আছে তাহলে। তাহলে হয় তো বলি তো কি হয়। হবে তো মনে হচ্ছে, কিন্তু স্যার বলছে মানে হবে নিশ্চয়ই। হ্যাঁ? স্যার বলছে না তার মানে নিশ্চয়ই হবে না, ওই জন্য কারণ হচ্ছে কি হবে না। অনলাইনে আচ্ছা কি কথাটা বলছিলে আরেকবার বলো, আমি লিখি যেটা বলছিলে সেটা লিখি, বলো ওই ডেফিনিশনটা। এল কে এস এর লিমিট পয়েন্ট বলবো যখন এল ছাড়া L is a লিমিট পয়েন্ট point of S if there exists at least one ওয়ান পয়েন্ট, মানে আমি এস এর মধ্যে পাবো এল ছাড়া, এল ছাড়া এল ছাড়া অন্য একটা পয়েন্ট পাবো। and there is at least one point in S except L, otherwise L, other than L, এই তো নাকি? একেবারে ভুল। এই কেন অনেক জায়গায় গন্ডগোল আছে। ওই ফার্স্টে বলতে হবে ফার্স্ট অফ অল মানে তুমি নাম্বার যে খুঁজছো, কার মধ্যে নাম্বার খুঁজছো? এসটাকে নন এমটি হতে হবে। নন এমটি না, কার নাম্বার খুঁজছো, মানে এস এর নাম্বার খুঁজছি, এটা তো বুঝতে পারলাম। কার মধ্যে খুঁজছি, এস এর নাম্বার কার মধ্যে খুঁজছি? ওটা একটা কোনো নাম্বারে কন্টাক্ট করতে হবে। তাহলে নেইবারহুড, তাহলে নেইবারহুড there exist, হ্যাঁ মানে ওই ওপেন আচ্ছা there exists at least one point S other than L in NBD of L। এখনো ভুল আছে, এখনো ভুল আছে। আমাদের ভুল সকালে কি দিয়েছো? হ্যাঁ স্যার ঠিক লিখে না স্যার ঠিক তো, তোমাদের নিশ্চয়ই গন্ডগোল কিছু একটা হয়েছে। স্যার ভুল লিখবে না, স্যার ভুল লিখে এইরকমই তো করেছিল আর কি হবে। কই? আর এর একটা সাবসেট এস নিলাম, দেখি কি লিখেছে, আমি শিওর ভুল বলছো। এই যে কি লেখা আছে, কি লেখা আছে? S not equal to 5 subset R, দেখো বলছি let A belongs to R, a point is said to be a limit point of S if every neighborhood, point to be noted, ও আচ্ছা every neighborhood of A contains at least one point of S, ঠিক আছে, other than A, ঠিক আছে। তারপর আবার একটা কথা লেখা আছে every deleted neighborhood of A contains antenna আছে। আচ্ছা antenna আছে, ঠিক আছে, তো ঠিকই তো আছে, তোমরা ভুল বলছিলে। আমরা কি বলেছিল ওইটা বলতে হবে শুধু নেইবারহুড। না ওইটাতেই তো অনেক গন্ডগোল। এভরি এখানে দুটো জিনিস, তুমি নেভারহুড বলনি বিশাল বড় পাপ, আর তারপরে এভরি বলনি, তাহলে প্রশ্ন ওটা এর হয়, এখানে লিমিট পয়েন্ট হবেই না, লিমিট পয়েন্ট হবেই না। এই যে থিওরামটা একটু আগে যেটা বললাম ইনফাইনাইটলি মেনি, আর লিমিট পয়েন্টের আরো একটা ডেফিনিশন আছে যেটা আমি বলছি লিখে নাও, ঠিক আছে। ওটা বোধহয় স্যার অ্যাজ এ থিওরাম প্রুভ করেছে তোমাদের, ঠিক আছে, হ্যাঁ অ্যাজ এ থিওরাম প্রুভ করেছে যে L S not equals to 5 subset R dot a real number L is said to be a limit point of S if
every neighborhood of L contains infinitely many points of S. হ্যাঁ ইনফাইনাইটলি মেনি এগুলো বলেছিল স্যার ওটা তাহলে অ্যাজ এ থিওরাম প্রুভ করেছে তার মানে। এটা ফার্স্ট ওর পরে একটা আমার লেখা আছে। না এই কথাটা স্যার বারবার মুখে বলছিল লেখাই নেই ওইভাবে ওটা আলাদা একটা ঠিক আছে, এটাও একটা ডেফিনেশন। ওইটাকে যেটা লিখেছো ওটাকে যদি ডেফিনেশন বলি তাহলে এটা থিওরাম, এটাকে যদি থিওরাম বলি, এটা যদি ডেফিনেশন বলি তাহলে ওইটা থিওরাম। ঠিক আছে, কার সাথে কোনো মিল নেই নাকি? না অবশ্যই, আর মিল থাকবে না তাই হয়? একজনেরই দুটো আলাদা আলাদা রিপ্রেজেন্ট করছি, তাহলে দুজনের মিল থাকবে না তাই হয়? আমি মিল দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, কারণ আমার প্রুফ করতে কাজে লাগবে এক্ষুনি। একজন তো মানে ফাদার হবে, সেটা কি? ফাদার বলে কেউ নেই, ঠিক আছে? ঠিক আছে, দুজনেই হচ্ছে, আরে একজন দুজন, তুমি কি করে বুঝতে বলছো যে একজনেরই তো দুটো ডেফিনেশন, তাহলে দুজন তো একটা একজনই হলো, তাহলে নিজেই নিজের বাবা হবে? এটা কখন কি করে হয়? তাই না? তো ওরা দুজনে সেম লোক, তো দুটো ডেফিনেশন, এই যে দুটো কথা, s not equals to 5 সাবসেট r ডট a রিয়েল নাম্বার, লেট হবে একটা, ঠিক আছে, এখানে লেট হবে একটা, a limit point of S if every neighborhood of L contains at least one point of S other than L. এটা স্যার লিখেছে, এটা আমি ইনক্লুড করলাম, ঠিক আছে? দেখো আমি তুই আমাদের স্যার লিখিয়েছি। দুটো স্যার লিখেছে, দুটো স্যার লিখেছে, আমি আবার লিখে দিলাম, ঠিক আছে? দেখো এবার কাণ্ডটা বোঝো, আমি সিকোয়েন্সে ঢুকবো। এই সেটের লিমিট পয়েন্ট আর সিকোয়েন্সের লিমিট পয়েন্টের মধ্যে আহামরি চেঞ্জ কিছু নেই, দুটো সেম। জাস্ট যেহেতু আমি সিকোয়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছি, প্রথমে থেকে তো বলেছিলাম সিকোয়েন্স মানে কি, লাফিয়ে লাফিয়ে যাবো, x1 x2 x3 x4, ঠিক আছে? অ্যাকুমুলেশন পয়েন্ট দাঁড়াও না, একই তো দুটো অ্যাকুমুলেশন পয়েন্ট মানে লিমিট পয়েন্ট। ওই দুটোকে আলাদা ভাবে স্যার লিখতেছিল এটা না স্যার প্রথমে এক বলেছিল তারপরে ক্লাস্টার পয়েন্ট আর অ্যাকুমুলেশন পয়েন্ট তারপরে লিখেছিল কি বলো বলো, ভালো, তুমি কেমন আছো? তুই বলে দে তারপরে এই পড়াচ্ছি এখন। ও পরে আরে স্যার লাস্টে পরে পুরো হ্যাঁ তারপর রাস্তা ঠান্ডা তো মানে সেকে দিচ্ছে আমি। খুব ভালো, হ্যাঁ ডায়মন্ডে আছে এখন, ঠিক আছে পড়িনি, পড়ে কখন করছি তারপর শেষ হবে। এই আস্তে আস্তে একটু চুপ করো। আচ্ছা বলি স্যার তো বলে দিয়েছে, তোমাদের মাথা ঢুকে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করো। এখান থেকে আমি সিকোয়েন্সে আসবো। সিকোয়েন্স আর সেটের মধ্যে তফাৎ কিছু নেই, প্রথম থেকে আমি বারবার একটাই কথা বলে যাচ্ছি। সেটের ক্ষেত্রে কি হয়, স্মুথলি সেটের উপর ডিপেন্ড করছে, সেটটা কেমন দিচ্ছে। যদি ওপেন সেট ক্লোজ সেট দেয় তাহলে আমি স্মুথলি হেঁটে যাবো প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে করে। আর যদি সিকোয়েন্স বলি তাহলে সোজা কথায় লাফানো, x1 x2, x1 মানে ফার্স্ট স্টেপ, x2 মানে সেকেন্ড স্টেপ, x3 মানে থার্ড স্টেপ, এরকম করে যাচ্ছে। এবার যদি সিকোয়েন্সটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয় তাহলে করবো কি, এক জায়গায় দিয়ে লাফাবো, একবার ডান পালা পাচ্ছে একবার বাম পালা পাচ্ছে, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এরকম, বাট লাফাচ্ছি, ঠিক আছে? এইটুকুই হচ্ছে তফাৎ। তাহলে সেই তো আমি কোনো নাম্বারের উপরেই লাফাচ্ছি নিশ্চয়। আমি যখন লিমিট খুঁজছি তাহলে নিশ্চয়ই নাম্বারগুলো দিয়েই তো লিমিট খুঁজছি আমি, তাই না? কনসেপ্টটা অলমোস্ট ওই একই রকম টাইপেরই। ডিফারেন্সটা কোথায় সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে পুরো ব্যাপারটা তোমার মাথায় ঢুকবে। আগে আসি, এই যে ডেফিনেশনটা তুমি বললে, ডেফিনেশনটা একদম ভুল ডেফিনেশন। অ্যাকচুয়ালি লিমিটের ডেফিনেশন কি বলছে, আমি এত সাথে ম্যাথ বুঝি না এখন। আমি লিমিট জানি না, লিমিটের ডেফিনেশন জানি না, মানে ম্যাথ বুঝি না। আমার কাছে বিশাল বড় একটা মাঠ আছে, সেখানে শাহরুখ খান এসেছে, ঠিক আছে? বিশাল বড় মাঠ, তো ওই জন্য পয়েন্ট মনে হচ্ছে দেখে, ঠিক আছে? শাহরুখ খান এসেছে, কি করবে? ধরো এই কলকাতার স্কোয়ার মানে ময়দানের যে মাঠ, লেটেস্ট কনসেপ্টে বিশাল বড় একটা মাঠ, শাহরুখ খান এসেছে, কি করবে? সবাই ছুটবে ওর কাছে, সব ঘিরে ধরবে সেই মেসি, তাই না? দুটো কন্ডিশন হতে পারে, আইদার কেউ পাত্তা দিচ্ছে না,
ঠিক আছে, আর না হলে সবাই গিয়ে ওকে ধরার চেষ্টা করছে। দুটো কন্ডিশন। যদি কেউ পাত্তা না দেয় তাহলে তার কোনো ভ্যালুই নেই। লিমিটের প্রশ্নে ওঠে না। লিমিট মানে কি অ্যাকচুয়ালি প্রথমেই বলেছিলাম যখন সিকোয়েন্স পড়াচ্ছিল। লিমিট মানে হচ্ছে যে টেন্ডেন্সি, ইচ্ছা, তাই না? আমার ইচ্ছা হচ্ছে আমি শাহরুখ খানকে গিয়ে শাহরুখ খানের সঙ্গে হ্যান্ডশেক করবো, তাহলে এটা আমার ইচ্ছা। আমার কমপ্লিট হবে কখন? যখন শাহরুখ খানের হাতটা আমি ধরবো, তাই না? এটা হচ্ছে ঘটনা। তাহলে শাহরুখ খান যে লিমিট হলো কার জন্য হলো? ওর নিজের জন্য হলো না, ওই যারা এসে তাদের ওই যে দুটো কন্ডিশন, ওর নিজের জন্য তো হয়নি। ও এসছে, কেউ পাত্তা দেয়নি, তো লিমিট হবে? কারো ইচ্ছা হবে ওর কাছে যেতে? ওর নিশ্চয়ই ইচ্ছা হয়নি বলেই লিমিট হয়নি। আর যদি লোকেরা যায় তাহলে হবে। তাহলে লিমিট যখনই হবে সেটা লিমিট পয়েন্ট বলে, আর লিমিট হবে সিকোয়েন্স। দায়িত্ব কার? পয়েন্টগুলোর, অন্য পয়েন্টগুলোর। যে লিমিট হচ্ছে তার কোনো দায়িত্ব নেই। ওই যে এক্স এর লিমিট এল, এলটা কেন এক্স এর লিমিট হলো? কারণ এল এর নেবারহুডে এক্স কে এর পর থেকে বাদবাকি সবাই ঢুকেছিল বলে লিমিট হয়েছে। যদি না ঢুকতা লিমিট হতো না। তেল তো তাহলে চলে যাক, তাই না? এই হচ্ছে ঘটনা। তাহলে এই কেন শাহরুখ খান আছে, ঠিক আছে? এবার যেহেতু মানে কথাটা মনে রাখো, প্রত্যেকটা কথার কিন্তু প্রত্যেকটা পয়েন্টের কিন্তু লজিক আছে। আমি বলেছি কি এল হচ্ছে, এখানে শাহরুখ খান হচ্ছে এল, তাহলে এল এর কোনো ভূমিকা নেই। ভূমিকা হচ্ছে এল এর আশেপাশে কজন থাকছে সেটা, ঠিক আছে? ঘটনা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি প্রুভ করব কি করে যে সবারই ইচ্ছা, ধরো কথার কথা শাহরুখ খান এসেছে, দুজনের ইচ্ছা হলো আমি শাহরুখ খানের কাছে যাবো, দিয়ে ঘুরে চলে এলো, শাহরুখ খানের সাথে দেখা করে চলে এলো, তাহলে কি লিমিট হবে শাহরুখ খান? না তো, নিশ্চয়ই একজন। তাহলে আমারকেও তো দুজন দেখা করতে আসছে, রাস্তায় দুটো স্টুডেন্টের সাথে দেখা হলো, আমি ঠিক আছে, তাহলে আমি লিমিট পয়েন্ট হয়ে গেলাম? না তো, নিশ্চয়ই সবাইকে ছুটতে হবে, সবাইকে যেতে হবে। একজন দুজন গেলে তাহলে হবে না, ঠিক আছে? পয়েন্ট। আচ্ছা, তাহলে কি করব? আমাকে যদি এটা প্রুভ করতে হয় যে শাহরুখ খানের আশেপাশে ওইরকম টাইপের অনেকের মেন্টালিটি ওই যে শাহরুখ খানের সঙ্গে মিশবো, এটা প্রুভ করতে হবে। এটা প্রুভ করতে গেলে ম্যাথমেটিক্যালি আমি তাহলে কি এস্টাবলিশ করতে পারি? শাহরুখ খানকে ঘিরে একটা নেবারহুড নিতে পারি। এবার যদি এই নেবারহুডের মধ্যে দেখি, আমি কার উপরে গুরুত্ব দেবো? এল এর উপরে গুরুত্ব দেবো না, কিন্তু এল কে বাদ, এল ছাড়া অন্যরা কারা আছে, ঠিক আছে? যদি দেখতে পাচ্ছি এল ছাড়া আরেকজন এসছে, ভালো কথা, ঠিক আছে? তাহলে কি এল কে লিমিট পারবো না? কারণ ওই একজন হতেই পারে যে একজন এসেছিল, তাহলে লিমিট নেবারহুডটা একটু ছোট। বা দেখা গেল শাহরুখ খান এখানে দাঁড়িয়ে ছিল, আমি এদিক দিয়ে সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে, একটা সার্টেন টাইম ওই নেবারহুডের মধ্যে আমি ছিলাম, শাহরুখ খানের গুরুত্ব দিইনি, তাহলে শাহরুখ খান লিমিট হবে? হবে না। তাহলে নেবারহুডটা আবার ছোট করতে হবে। বড় করে তো অনেকেই পাবো। দেখা গেল আমি শাহরুখ খান মাঠে দাঁড়িয়ে আছে, মানে স্কোয়ার এই ময়দানের মাঠে দাঁড়িয়ে আছে, আমি নেবারহুড নিচ্ছি গোটা কলকাতা, তো লোক তো পাবোই, তাই না? আমার তাহলে ইম্পর্টেন্ট কোনটা? ছোট নেবারহুডে। এই যে কথাটা এভরি নেবারহুড, তার মানে কি আমার ইন্টারেস্টটা কোথায়? ছোটগুলোর উপর ইন্টারেস্ট। বাট লেখার সময় লিখছি এভরি, মানে বড় নিলেও ছোটর জন্য যদি হয় তাহলে বড়র জন্য তো অবশ্যই হবে। তাহলে ছোট করলাম, যদি আবার একটা পাই তাহলেও কি বলবো? এবার আমি এদিক দিয়ে সাইড কেটে অর্পণ স্যারের দিক দিয়ে বেরিয়ে চলে গেছে, অর্পণ স্যার বলছে চল শাহরুখ খানের সাথে মিশবো, আবার ছোট করলাম, তাই না? তাহলে এরকম করে যতই ছোট করি না কেন, যদি কমসে কম একজনকে পাই, কাকে ছাড়া? এলকে ছাড়া। কেন এলকে ছাড়ছি? কেন এল এর তো কোনো গুরুত্ব নেই। এল এর লিমিট হবে, এল এর কোনো দাম আছে? কোনো দাম নেই। এল ছাড়া অন্য একজনের দাম আছে, ঠিক আছে? সে এসছে বলে হবে। তাহলে একটা নেবারহুডের উপর একটা নেবারহুডের জন্য কি না, সমস্ত নেবারহুডের জন্য। ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা। এবার তার মানে কি দাঁড়ালো? তাহলে এল কে নেবারহুড লিমিট কখন বলবো? তাহলে যদি এল কে ঘিরে যতগুলো পয়েন্ট নেবারহুড নেব, প্রত্যেকটা নেবারহুডের ভেতরে যদি এল ছাড়া অন্য আরেকটা পয়েন্ট পাই, প্রত্যেকটা নেবারহুডের মধ্যে কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এভরি নেবারহুডের মধ্যে এল ছাড়া যদি অন্য পয়েন্ট পাই, ঠিক আছে? এটা গেল এই ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশন কি চলে গেছে? চলে যায়নি, একই ব্যাপার। আচ্ছা ধরো এখানে এল আছে, আমি ধরে নিলাম যে এলটা লিমিট পয়েন্ট হয়েছে, তার মানে কি এই এল কে ঘিরে যতগুলো নেবারহুড নেব, প্রত্যেকটা নেবারহুডের মধ্যে কমসে কম একটা পয়েন্ট থাকবে। আমি ধরছি একটাই পয়েন্ট থাকবে, কথার কথা। প্রত্যেকটা নেবারহুডের মধ্যে একটা করে পয়েন্ট পাবো এল ছাড়া, ঠিক আছে? তাহলে এই নেবারহুডের মধ্যে একটা পয়েন্ট পাবো এল ছাড়া। আচ্ছা ছোট করো, এই নেবারহুডের মধ্যে একটা পয়েন্ট পাবো এল ছাড়া। ছোট করো, এই নেবারহুডের মধ্যে একটা পয়েন্ট পাবো এল ছাড়া। তাহলে প্রত্যেকটা নেবারহুডের মধ্যে কমসে কম একটা করে যদি পয়েন্ট ঢোকে, আচ্ছা এই যে বড় নেবারহুডটা ছিল এর ভেতরে কতগুলো নেবারহুড নেওয়া সম্ভব? অসংখ্য। প্রত্যেকের মধ্যে যদি একটা করে পয়েন্ট নিই, তাহলে এই বড় নেবারহুডের মধ্যে কতগুলো হলো? তার মানে কি দাঁড়ালো? এবার এইটা এত বড় নিয়েছিলাম, আচ্ছা এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তার ভেতরে অসংখ্যই থাকবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? ডেফিনেশনটাকে ঘুরিয়ে যদি বলি,
যে প্রত্যেকটা নেবারহুডের মধ্যে প্রত্যেকটা নেবারহুড কিন্তু ফিক্সড, ওখানে দেয়ার এক্সিস্ট বলে চলবে না, ঠিক আছে? প্রত্যেকটা নেবারহুডের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। এবার এল বাদ দিয়ে এল ছাড়া, যেহেতু ইনফাইনাইট সংখ্যক পয়েন্টের কথা হচ্ছে, একজনকে বাদ দিলাম আর একজনকে রাখলাম, কিছু যায় আসে না তো, বুঝে গেল? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এভরি নেবারহুড, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, দুটো কেসই এভরি নেবারহুড, ঠিক আছে? একটাতে বলছে কন্টিনিউ অ্যাট লিস্ট অ্যাট পয়েন্ট আদার দ্যান এল, আর একটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস হবে। यस, বুঝা গেল? তাহলে এভরি নেবারহুডটা ইম্পর্টেন্ট। নেবারহুডের ক্ষেত্রে ডেফিনিশন যেখানে লিখেছো এভরি নেবারহুড নিচে আন্ডারলাইন করে দাও, পরবর্তীকালে ভুলবে না, বুঝা গেল? মানে লিকুইড তাহলে এই থিমটা করে নিই, ওর পর লিখবো। তাহলে কোথায় লিখবি? আমি সেটা তাহলে আমাদের বলবে তো, আমরা তো লিখবো। না, এটা তো লিখতে হবে, ক্যালকুলেশন আছে। আমরা লিখবো কোথায়? আরে অন্য জায়গায় লিখে রাখো, ছবি তুলে রেখে দাও। এই ছবি তুলে নিয়ে আসো। স্যার তো লিখে দিয়েছে, তাছাড়া বলছি আচ্ছা লেখা তো আছে, লেখা আছে। দুটো লেখা নেই। হ্যাঁ, তাহলে আবার লিখে তাহলে ওখানে ওখানে আন্ডারলাইন করে নেবে এভরি নেবারহুড নিচে, ঠিক আছে? বা ছবি তুলে রাখতে পারো চাইলে। আওয়াজ নেই, খারাপ হচ্ছে তো, অন্য কাজে যাবে। এই একটা কিছু করা যাচ্ছে না। দাঁড়াও, ছবি তোলার আগে আরেকটা দাঁড়াও, আরেকটা কথা একটু বলতে ভুলে গেছি, একটা কথা বলে নি। এই একটা কিছু করতে হবে। এই যে কথাটা, আরেকটা কথা, এল কে রিয়েল নাম্বার হতে হবে, হ্যাঁ। একটাই হতে হবে। কি টাকা যাই না একটাই না, দাঁড়াও, বুঝতে পারছো না? ব্যাপারটা অনেকগুলো পয়েন্ট হতে পারে। আমি এখানে কোথাও তো বলছি না এল বিলংস টু এস। ও আচ্ছা তো বলেছিল এই হ্যাঁ, বাইরের পয়েন্ট হলেও লিমিট পয়েন্ট হতে পারে। কেন? ধরে আর শাহরুখ খান বাড়ি চলে যাবে, ওর অনেকক্ষণ হয়েছে, এই জায়গাতে দাঁড়িয়ে আছে, মানে একটা পা মাঠের বাইরে আর একটা পা মাঠের পুরো মধ্যে, তোকে ঘিরেই থাকবে। ঠিক আছে? সেটটা হচ্ছে এস। বাইরের দিকে কোথায়? এইদিকে দেখা গেল পুলিশ প্রাচীর দিয়ে রেখেছে, এদিকে কোনো লোক নেই, ঠিক আছে? তো লোকরা নিশ্চয়ই ও চলে যাচ্ছে বলে এত ভদ্র নয়, বেশ করে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে? যে ওর পেছন ছাড়বে, লোক কি করে ছুটবে, ঠিক আছে? এবার দেখা গেল আমি এই নেবারহুড নিয়েছিলাম, এই সাইডে কেউ নেই, বাট এদিকে আছে তো। আমার কথা কি হয়েছিল, প্রত্যেকটা নেবারহুডের মধ্যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট পাই, তো এই নেবারহুডের মধ্যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট পাবো তো, এদিকে পাবো না, এদিকে পাবো তো, তাই না? তাহলে পয়েন্টটা সেটার মধ্যে আছে না নেই সেটা ডাজন্ট ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি পয়েন্টেরই কোনো ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি পয়েন্টেরই কোনো ইম্পর্টেন্ট নেই। এই যে কদিন আগে আইবি থেকে ফাইনাল ইম্পর্টেন্ট শোনো ঘটনা বলি, কদিন আগে আমাদের 25 ডিসেম্বর গেল, বড়দিন, তাই না? সন্ধ্যার সময় পার্ক স্ট্রিটে কি ভিড় হয় জানো তো, হ্যাঁ বিশাল করে লজিক কি? ওরা খালি কি করতে যাচ্ছে? লাইভ দেখতে আর লোক দেখাতে চায়। খালি এবার তার মানে ঘটনা হচ্ছে ধরে নাও 25 তারিখে শাহরুখ খান ওখানে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে? কথা বলছি, শাহরুখ খান দাঁড়িয়ে ছিল, সবাই যেতে শুরু করেছে, আমি শাহরুখ খান তুলে নিয়েছি, সবাই এদিকে ঘোরাঘুরি করছি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? মানে যে পয়েন্ট হবে, তাহলে ওদের উদ্দেশ্য হচ্ছে পার্ক স্ট্রিট, এটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? এটা হচ্ছে ঘটনা। যে পয়েন্টটা লিমিট পয়েন্ট হবে না ওটা তো বাইরে থাকতে পারে, কিন্তু ওর যে হ্যাঁ, যে পয়েন্টে লিমিট পয়েন্ট হবে বাইরে থাকবেই, মানে ভেতরে থাকতে পারে, বাইরেও থাকতে পারে, অন্যান্য ভেতরে থাকতে পারে, বাইরেও থাকতে পারে। না অন্যান্য পয়েন্টগুলোতে তো এই সময় থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো থাকতে হবে। ঠিক আছে? হচ্ছে ঘটনা। তো যাই হোক, ঠিক আছে। ছুটি কিসের ছুটি? 20 বেজে গেছে। সরাবর্তী ধরতে হবে। নেক্সট এইজন্য ছাড়বেন না। হ্যাঁ, ছোট করতে ধরবে বলছো? তাহলে এখন ছেড়ে দিন। শরীর খুব খারাপ। যদি না এখন খুবই খারাপ। হ্যাঁ স্যার, এই ও আচ্ছা সব রাত সেই। ঠিক আছে, এই থিওরিটা তাহলে পরের দিন করি, ঠিক আছে?